নবাব বাহাদুরের কাছে ত্রৈমাসিক খাজনা জমা পড়েছে। কয়েকটি রাজ্য খুব তাড়াতাড়ি যথেষ্ট খাজনা দিয়েছে, কিন্তু কয়েকটি রাজ্য সেই দিক থেকে পিছিয়ে আছে। তাই নবাব বাহাদুর এগিয়ে থাকা রাজ্যকে পুরস্কৃত করবেন। সবার প্রথমে আমি ডেকে নেব কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে। বরাবরের মতো এবারও কৃষ্ণনগর থেকে আসা খাজনা আমার দরবারে অনেক আগে পৌঁছেছে এবং আমি তাতে ভীষণ খুশি। নবাব বাহাদুর উপহার স্বরূপ কৃষ্ণচন্দ্রকে তুলে দিচ্ছেন 1000 মোহর। সাবাস কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যে এত ভালো ফলন, এত ভালো মৎস্য চাষ, উন্নয়নে আমি খুশি। এই নাও তোমার পুরস্কার। ধন্যবাদ ধন্যবাদ জাহাঁপনা, ধন্যবাদ। মহারাজ, আপনার সম্মান মানে আমাদের রাজ্যের সম্মান। আজ আমাদের চাষি ভাই জেলে ভাইয়ের পরিশ্রমের ফসল আমরা পাচ্ছি। ঠিক বলেছ গোপাল, আর এর জন্য সব থেকে বড় ভূমিকা কিন্তু আমাদের বিজ্ঞানীর। ঠিক বলেছেন মহারাজ, বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কৃত সার এবং মাছেদের খাবারে আজ এই সম্মান। এরপর ডেকে নেব বর্ধমানের রাজাকে। তোমরাও বেশ যথেষ্ট খাজনা দিয়েছো, তাই তোমরা পাবে 500 মোহর উপহার। এরপর ডেকে নেব সব শেষে আসবে খাম্বাজ রাজ। খাম্বাজ রাজ্য থেকে এবার প্রাপ্ত খাজনার পরিমাণ খুবই নগণ্য, তাই শর্তানুযায়ী আমি খাম্বাজ রাজ্যের থেকে 500 বিঘা জমি শাস্তি স্বরূপ কেড়ে নিলাম। এ কি করছেন জাহাপানা? এরকম ভাবে আমার রাজ্যকে সকলের সামনে অপমানিত করবেন না। চুপ করো, শর্ত যা ছিল তাই করেছি। সারা বছরে তোমার রাজ্যে মাত্র 5 মণ ধান হয়েছে। ছি 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 ছি। এই তুমি খাম্বাজ রাজ্যের রাজা, ফের যদি তোমার রাজ্যে এত কম উৎপাদন দেখি তো পুরো রাজ্যটাই কেড়ে নেবো। ঠিক আছে, আজকের মতো এখানেই পুরস্কার বিতরণের পালা শেষ হলো। আপনারা সবাই আসুন। হায় 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 হায়, আমার কি সর্বনাশ হলো! মহারাজ, এত সহজে ভেঙে পড়বেন না, আমাদেরকে ঘুরে দাঁড়াতেই হবে। কিন্তু ঘুরে দাঁড়াবো যে, তার জন্যে আমাদের তো সেরকম আবহাওয়া নয় যে যে আগামী 3 মাসের মধ্যেই মাঠে একেবারে সোনার ফসল ফলিয়ে দেব। দেখুন মহারাজ, কৃষ্ণচন্দ্রের রাজ্যের মাটি আর আমাদের রাজ্যের মাটির মধ্যে এমন কোনো আহামরি পার্থক্য নেই। তবুও কৃষ্ণচন্দ্রের রাজ্য আমাদের থেকে শতগুণে এগিয়ে। তার কারণ ওদের রাজ্যের জমিতে ব্যবহার করা সার এবং পরিচর্যা, পুকুরে দেওয়া মাছেদের খাবার, এই সব কারণেই ওই রাজ্যের উৎপাদন বেশি। তাহলে এক্ষুনি কৃষ্ণনগরের কাছে ওদের চাষ আবাদের পদ্ধতি বিস্তৃত বর্ণনা জানতে চেয়ে চিঠি লিখে পাঠাও। না মহারাজ, কৃষ্ণচন্দ্র কখনোই আমাদেরকে ওদের রাজ্যের সমৃদ্ধির গোপন রহস্য নিজে থেকে বলতে চাইবে না। তাছাড়া ছলে বলে কুশলে কৃষ্ণচন্দ্রকে রাজি করানো গেলেও মাঝে বাধা হয়ে দাঁড়াবে ওই গোপাল। তাই জন্য অন্য কোনো উপায়ে সব জানতে হবে। পেয়ে গেছি কোন মন্ত্রী। আমাদের রাজ্যে এখন বেশ খুশির সময়। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ, ক্ষেত ভরা ধান, পুকুরে কিচকিচ করছে মাছ। তারপর গতকাল বাংলার নবাবের কাছ থেকে সব থেকে বেশি খাজনা দেওয়ার জন্যে পুরস্কারও পেয়েছি। সবই মহারাজ আপনার আশীর্বাদে। আপনার মতন প্রজাবৎসল রাজা না থাকলে আমাদের রাজ্যে এরকম উন্নতিই হতো না। গোপাল, তুমি তোমার তেল দেওয়াটা বন্ধ করো। হাটে তেলের দাম কিন্তু এখনো কমেনি। এই তোমরা একে অপরের পেছনে লাগাটা বন্ধ করো তো।
আমি তোমাদেরকে একটা সুখবর শোনাতে চলেছি। তোমরা প্রত্যেকে নিজেদের কাজ সুষ্ঠুভাবে করো, তাহলে এর পরের বছরেও আমরা যথেষ্ট খাজনা জমা করতে পারবো। সবই তো হলো মহারাজ, এই আনন্দে যদি একটু পেট পুজোর ব্যবস্থা হতো তাহলে মন্দ হতো না। জানি জানি তুমি এরকমই একটা বায়না করবে, আর সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছি, আর তাই আগে থেকেই পেট পুজোরও বন্দোবস্ত করে রেখেছি। উমা, খাবার কি শুধু গোপালের জন্যই? আমরা সবাই ব্রাত্য। আরে না না না, সকলের জন্যই আছে, এই সে এলো বলে। তোমাদের সকলের জন্য এক হাঁড়ি করে দই আর এক হাঁড়ি করে রসগোল্লার ব্যবস্থা করেছি, তাও আবার ভোলা ময়রার দোকানের। সাধু সাধু। বাবা কি গরম! রসগোল্লা খাওয়ার জন্য মনটা কেমন আনচান আনচান করছে। এখনই কটা রসগোল্লা পেটে পুরে দিই। এটা কি রে? এর আগে তো আমাদের রাজ্যে কোনোদিন দেখিনি। কি জানি বাবা, কারো আত্মীয় হবে হয়তো। না, অনেক বেলা হলো, এবার বাড়ি ফিরি, নইলে আবার গিন্নি রাগারাগি শুরু করে দেবে। ওই গো, ও গিন্নি, কোথায় গেলে গো? গিন্নি, ও আসছি গো আসছি, কানের মতো খেয়ে নিল। এই দেখো গিন্নি কি এনেছি, দই রসগোল্লা মহারাজ দিয়েছেন। ওই দেখি দেখি দেখি, ইমা, এত বড় হাঁড়িতে মোটে একটা রসগোল্লা। এই মরেছে, খিদের চোটে তো সব খেয়ে ফেলেছি। কি গো চুপ করে আছো কেন? বাকি রসগোল্লা কোথায় গেল? ইয়ে না মানে, হ্যাঁ মানে ওই পথে আস্তে আস্তে খুব খিদে পেয়েছিল তো, তাই খেয়ে ফেলেছি গিন্নি। কি তুমি এটা পারলে? ঘরে একটা জল জ্যান্ত বউ থাকতে তুমি সব কটা রসগোল্লা খেয়ে নিতে পারলে? আহ গিন্নি, সবকটা তো খাইনি। দেখো দেখো, এখনো একটা রসগোল্লা তোমার জন্য আছে গিন্নি। ওটাও আমার জন্য রাখার কি দরকার ছিল শুনি? তুমি নিজেই তো খেয়ে নিতে পারতে। এই দেখো, রাগ করছো কেন? আমার আমার মান তো শোনা, রাগ করে না। গিন্নি, আমি তোমাকে ভোলার দোকানের রসগোল্লা কিনে খাওয়াবো। হ্যাঁ, রাগ করেন না শোনা মনা। ও গিন্নি, কি গো? ভাল লাগে না, যাও। এই ছাড়ো। ও ওরে বাপরে, হ্যাঁ এত বড় হাট! আমাদের মহারাজের এসব দেখলে তো একেবারে চোখ ছানা বড়া হয়ে যাবে। আগে আগে সবকিছুর দামটা একবার একবার যাচাই করে নিতে হবে। হ্যাঁ ভাই, ও ভাই, চাল কত করে ভাই? কোন চাল নেবেন বলুন? জয়া রত্না 1 টাকা কেজি, আর বাঁশকাঠি 1.5 টাকা, আর দেরাদুন গোবিন্দভোগ 2 টাকা করে কেজি। ওরে বাবা, এত সস্তা! হ্যাঁ, আমাদের ওখানে তো ওই গোবিন্দভোগ চালই 4 টাকা কেজি। নিশ্চয়ই উৎপাদন বেশি হওয়ার কারণে দামও কম। হ্যাঁ। কি দাদা, কি ভাবছেন? কি চাল দেবো বলুন বলুন? না দাদা, আজ থাক, পরে একদিন আসবো। রুই কাতলা শিঙ্গি সব কম দামে 1 টাকা কেজি মাত্র। নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। ওরে বাবা, মাছও দেখছি জলের দরে বিক্রি হচ্ছে।
এই যে চাষি ভাইয়েরা, এদিকে 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 একটু শোনো। কি আমাদের ডাকছেন? হ্যাঁ, তোমাদেরই। এদিকে একটু শোনো না, একটু। আমাকে চাষ করার পদ্ধতি, ব্যবহার করার সার সব জেনে নিতে হবে। বলুন বলুন, কি বলবেন? বলছি, শোনো না, ওই আমারও না চাষ করার অনেক দিনের ইচ্ছে, ওই কিন্তু করতে পারছি না। কেন দাদা, জমির অভাব নাকি? না না, জমি আমার অনেক আছে, অনেক জমি। আমার শ্বশুর তো জমিদার, আর শ্বশুরের একমাত্র মেয়েকে আমি বিয়ে করেছি। তাহলে চাষ করুন, কে বারণ করেছে? ওখানেই তো মুশকিল ভাই, কি চাষ করব, কখন চাষ করব, সেটাই ঠিক মতো বুঝি না। তোমরা যদি একটু আমাকে বুঝিয়ে বলতে তাহলে খুব ভালো হতো। হা 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 হা। এই ব্যাপার, চাষ খুব একটা কঠিন ব্যাপার না, তবে পরিচর্যাটাই আসল ব্যাপার। আমরা তো মোটামুটি 3 রকম ধান ফলাই, আউশ, আমন আর বোরো। আর শীতকালে রবি শস্য, গাজর, ফুলকপি, শাকসবজিও চাষ করি। বাহ বাহ, তোমরা কত কিছু জানো। এটাই তো আমাদের পেশা, আর আমরা জানবো না? আচ্ছা আচ্ছা, কিভাবে চাষ করো আর কি সার দাও? ধান চাষের ক্ষেত্রে প্রথমে তো বীজ ধান বুনতে হয়, তারপর বাহ বাহ, তোমাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ ধন্যবাদ চাষি ভাইয়েরা। এতে এতে ধন্যবাদের কি আছে? হ্যাঁ, এবার শুধু মাছ চাষ করার পদ্ধতিটা রপ্ত করতে হবে, তারপর খাম্বাজ রাজকে সব একেবারে উগড়ে দেব। হ্যাঁ, এই টেকো ব্যাটা কি রে, মাঝে মাঝেই রাস্তায় দেখি। যে হোক বাবা, আমায় এখন বাজার নিয়ে বাড়ি ফিরতে হবে, নইলে আবার গিন্নি অশান্তি শুরু করে দেবে। প্রণাম মহারাজ। বলো গুপ্তচর, কি খবর এনেছো? মহারাজ, আমি কৃষ্ণনগরের সব কিছু একসাথে পুঙ্খানুপুঙ্খভাবে রপ্ত করে লিখে এনেছি মহারাজ। মাছ চাষ, ধান চাষ, সব। সাবাস সাবাস গুপ্তচর, সাবাস। এবার আমাদের রাজ্য কৃষ্ণনগরের মতো ফসল ফলাবে, কৃষ্ণনগরকে টেক্কা দেবে, নবাবের হাতের পুরস্কার পাবে। মহারাজ, চাষি ভাইদের সাথে আমি বেশ ভালো মতন বন্ধুত্ব করেছি। এরপর ওদের কাছ থেকে শীতকালের রবি শস্য চাষের পদ্ধতিও জেনে ফেলবো মহারাজ। সাবাস গুপ্তচর, তুমি এই টুলির মতো একেবারে কৃষ্ণনগরে সেঁটে যাও। যখন যা তথ্য পাবে তৎক্ষণাৎ আমাকে জানাবে। অবশ্যই মহারাজ, অবশ্যই, নিশ্চয়ই জানাবো। আচ্ছা ঠিক আছে, এখন এসো। আমার বকশিসটা মহারাজ। মন্ত্রী, গুপ্তচরকে 100 মোহর বকশিস দিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ মন্ত্রী মশাই। আমাদের নবাব বাহাদুরের কাছে ত্রৈমাসিক খাজনা জমা পড়েছে। প্রতিবারের মতো এবারেও কয়েকটি রাজ্য খুব তাড়াতাড়ি যথেষ্ট খাজনা দিয়েছে, কিন্তু কয়েকটি রাজ্য সেই দিক থেকে পিছিয়ে আছে। তাই নবাব বাহাদুর এগিয়ে থাকা প্রথম রাজ্য দুটিকে পুরস্কৃত করবেন। এবার সব থেকে বেশি খাজনা জমা করেছে এ কি, খাম্বাজ রাজ্য? হ্যাঁ জাহাপানা, খাম্বাজ রাজ্য এবার সব থেকে বেশি খাজনা জমা দিয়েছে। সাবাস খাম্বাজ রাজ, আমি তোমার উপরে বেশ খুশি। প্রথম পুরস্কার হিসেবে 1000 মোহর তুলে দিচ্ছি খাম্বাজ রাজের হাতে। দ্বিতীয় পুরস্কার পাচ্ছে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র। ছি ছি কৃষ্ণচন্দ্র, আমি তোমার কাছে এটা আশা করিনি। তুমি বরাবর সব থেকে বেশি খাজনা দাও, এবার কি করে খাম্বাজ রাজ্য তোমার রাজ্যের থেকে বেশি শস্য উৎপাদন করলো? হ্যাঁ, সেটা তো আমিও বুঝতে পারছি না।
আমাদের রাজ্যে বিজ্ঞানীর বানানো বিশেষ সার দিয়ে চাষিরা চাষ করে, সেই জন্যে চাষও হয় প্রচুর, আর এবারেও যথেষ্ট ধান হয়েছে। তোমার দিন শেষ কৃষ্ণচন্দ্র। এবার থেকে আমার রাজ্যে সব থেকে বেশি চাষ হবে। সারা রাজ্য জুড়ে চাষ করব। তোমারই বিজ্ঞানীর বানানো পদ্ধতিতে সার ব্যবহার করব, তুমি টেরও পাবে না। মহারাজ, আমাদের অতি সত্বর একটা ব্যবস্থা নিতে হবে, নইলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা গোপাল, খাম্বাজ রাজের একটা কথা খেয়াল করলে? কোন কথা মহারাজ? ওই যে আমাদেরই বিজ্ঞানীর বানানো পদ্ধতিতে সার বানাবে আর আমাদের থেকেও বেশি চাষ করবে, কিন্তু খাম্বাজ রাজ সেটা জানবে কি করে? গুপ্তচর মারফত জানতে পারে। ঠিক ঠিক বলেছ গোপাল। বিজ্ঞানী কখনো সার প্রস্তুতির কথা কাউকে বলে দেবে না, ওরা নিশ্চয়ই কোনো চাষির কাছ থেকে জেনেছে। এবার কোন চাষি কাকে কি বলেছে এত বড় রাজ্যে সেটা বোঝাও মুশকিল। গোপাল, তুমি এক কাজ করো, কোনো সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে যাচাই করো। যথা আজ্ঞা মহারাজ। হলো কি, তুমি সেই বিকেল থেকে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করছো? চিন্তায় গিন্নি, চিন্তায়। আমাদের রাজ্যে শনির নজর লেগেছে, বুঝলে? ইমা, ভর সন্ধেবেলা কি অলক্ষণে কথা বলছো তুমি? আরে অলক্ষণে নয় গো গিন্নি, সত্যি। আমাদের চাষিরা এত কষ্ট করে চাষ করে, তার ফলস্বরূপ আমরা প্রতি 3 মাস অন্তর ভালো মতন খাজনা নবাবকে দিতে পারি। কিন্তু এখন দেখছি খাম্বাজ রাজ্য জিতে যাচ্ছে। যে খাম্বাজ রাজ্যের নাম সবার নিচে থাকতো সে হচ্ছে প্রথম। উমা গো, এ কি সর্বনেশে কাণ্ড! হ্যাঁ, সর্বনাশ বলে সর্বনাশ। উনি আবার প্রকাশ্যে একরকম হুমকি দিয়েছে, ওরা আমাদের রাজ্যের উপায়ে সার বানিয়ে চাষ করবে, কিন্তু আমরা বুঝতেও পারবো না। ওমা, সে কি গো? তার মানে নিশ্চয়ই গোপনে গোপনে গুপ্তচর এসেছে আমাদের রাজ্যে। হ্যাঁ, কিন্তু কে সেই গুপ্তচর সেটাই জানতে হবে। হলেও হতে পারে, ওই লোকটা হলেও হতে পারে। কোন লোকটা? পরে বলবো গিন্নি, পরে বলবো। এখন দুটো খেতে দাও দেখি, খুব খিদে পেয়েছে। বাহ, এই পুকুরটাতে তো অনেক মাছ। দাদা, কিসের চার দিয়েছেন মাছ ধরার জন্যে? এই তো ওই শুধু কেঁচো দিয়েই দাদা। আরে মদন, তুই কবে এলি? হ্যাঁ, বুকে আয় ভাই, বুকে আয়। মদন? কে মদন? তুই আবার কে? মনে নেই? আমি আর তুই ছোটবেলায় কুম্ভ মেলায় গেছিলাম, তুই হারিয়ে গেছিলি, কান্নাকাটি করছিলি। কি যাতা বলছেন আপনি? আমি মদন টদন নয়। সে কি করে হয়? এক মুখ, এক চোখ। আরে বাবা, না না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি মদন নই। আমার 14 গোষ্ঠীতে কারোর নাম মদন ছিল না। তাহলে তুই কে? আপনি আপনার নিজের কাজ করুন গিয়ে। আমি কে জেনে আপনার কি লাভ? হ্যাঁ, বেটা খুব চালাক, নিজের পরিচয় দেবে না। বেটা টাক গরম করে তবেই ছাড়বে। সবাইকে বলতে হবে একই রকম ভাবে টাক গরম করতে, তবে যদি নিজের পরিচয়টা দেয়। আরে মদনা, জানিস আজকে তোর মতন আরেকটা লোককে দেখলাম। টাক একবারে গরম হয়ে গেল যে। বাবা, কি দাদা, তখন থেকে মারছেন কেন বলেন তো? আমি মদন নই। আরে দূর দূর, কিছু মনে করো না ভাই, আমি ভাবলাম মদন। ও পুটির বাবা, এদিকে শোনো। কি বলো?
ওরে মদন রে, কতদিন পরে তোকে দেখলাম রে। ভাই কবে এলি ভাই? আমাদের বাড়ি চল। কোথায় আছিস ভাই? দূর বাবা, কে মদন? কোথাকার মদন? হ্যাঁ, কি যাতা বলছিস তুই? তুই তো আমাদের হারিয়ে যাওয়া বন্ধু মদন। তোকে এরকম টাকে মারলে রেগে যেতিস। উফ, ওরে বাবা, মারছিলি কেন? এই মদন, বল না ভাই, তুই কবে এলি? তুই না বললে আবার টাক গরম করবো। উফ, এই তো আচ্ছা মুশকিল। হ্যাঁ, তুই বলবি নাকি? বলছি বলছি। আমাকে খাম্বাজ রাজা পাঠিয়েছে কৃষ্ণনগরের ওই চাষাবাদ সবকিছু পুঙ্খানুপুঙ্খ জেনে ওনাকে বলতে। তাহলে আমাদের রাজ্যেও ভালো ফলন হবে আর কি। ও এই ব্যাপার, তুই এই সব কিছু লিখে দিবি আর নবাবের সামনে গিয়েও বলবি, নইলে মেরে তোর টাক একেবারে গরম করে দেবো। আচ্ছা, ঠিক আছে। কি কাম্বাজরাজ, তুমি তার মানে এই উপায়ে কৃষ্ণনগরকে হারিয়েছো? ছি 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 ছি। না ইয়ে মানে ওসব মানে শুনবো না। আজ থেকে তোমার রাজ্যের 1000 বিঘা জমি আমি কৃষ্ণনগরের নামে করে দিলাম। ফের যদি এরকম নকল করতে দেখি, তোমার পুরো রাজ্যটাই ওদের দিয়ে দেবো। ক্ষমা করুন জাহাপানা, ক্ষমা করুন, ভুল হয়ে গেছে। আমরা তাহলে এখন আসি। হ্যাঁ এসো। চলি হে টেকো মদন। ওরে আমি মদন নই। সাবাস গোপাল, সাবাস। ওহ, তোমার বিচক্ষণতার জন্যে আবার আমাদের রাজ্য বেঁচে গেল। তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো জানি না গোপাল। ধন্যবাদ জানাতে হবে না মহারাজ, শুধু 2 হাঁড়ি রসগোল্লা পেলেই হবে। 1 হাঁড়ি আমি খাবো আর 1 হাঁড়ি আমার গিন্নি। গোপাল দাদু, ও গোপাল দাদু, আমরা এসে গেছি। সে তো আমি সচক্ষে দেখতেই পাচ্ছি, তাই এত সকাল সকাল কি ব্যাপার? এই তোমার কাছে ওই আজকে মজার কিছু গল্প শুনবো, তারপর বাড়ি চলে যাব। বলি পড়াশোনা কি লাটে উঠিয়েছিস নাকি? পাঠশালায় যাবি না? আর দাদু, ওসব পাঠশালায় যেতে আর ইচ্ছে করে না। রোজ রোজ সকালে ঘুম থেকে ওঠো, তারপর পাঠশালায় যাও, পড়া না পারলে পণ্ডিত মশাইয়ের বকুনি, মাঝে মধ্যে আবার ছড়ি দিয়ে আড়ং ধলাই। দূর জীবনটা একেবারে একঘেয়ে হয়ে গেল গো। আরে তাতে কি হয়েছে? আহা, উনি তো তোদের ভালোর জন্যই বকাবকি করেন। আর তোরা বদমাশি করলে ধোলাই তো দেবেনি। যা যা যা, চটপট পাঠশালায় যা দেখি। কিন্তু দাদু, গল্প? আরে সেসব পরে হবে। যা যা যা, আমাকে এখন চালাস না। দূর আবার সেই পাঠশালায় যেতে হবে। শোন গুলটে, ওই রোজ রোজ পণ্ডিত মশাইয়ের এই অত্যাচার কিন্তু আর মেনে নেওয়া যাচ্ছে না। হ্যাঁ রে, ঠিক বলেছিস, একটু ফাঁকিও দিতে পারি না, শুধু পড়া আর পড়া। বাবা, আজকে পাঠশালায় গিয়ে পণ্ডিত মশাইকে এমন বিরক্ত করব না যে পণ্ডিত মশাই পাঠশালায় আমাদেরকে পড়ানো তো দূরের কথা, পাঠশালা ছেড়েই পালিয়ে যাবে। ঠিক বলেছিস পুটি। এই জানিস তো, আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে ন্যাপলা? শোন, ওরা সবাই আগে আগে পাঠশালায় চলে যা, গিয়ে পণ্ডিত মশাইকে রাগিয়ে তোল। আমি দেরি করে যাব, আর গিয়ে এমন একটা ধামাকা দেবো না, পণ্ডিত মশাই আমাদের ছুটি দিয়ে দেবে। কিন্তু কি ধামাকা দিবি রে ন্যাপলা? আহা, সেসব পরে তো জানতেই পারবি। আর হ্যাঁ শোন, আমার ব্যাপারে পণ্ডিত মশাই জিজ্ঞেস করলে বলবি আমার শরীরটা ভালো নেই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কিরে পুটি, তোদের আজকে এত দেরি হলো কেন? আর বলবেন না পণ্ডিত মশাই, আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, কিন্তু পাঠশালায় তো আসতেই হবে, তাই চলে এলাম। কিন্তু তোদের দলের মধ্যে একজন, হ্যাঁ ন্যাপলা, আর ন্যাপলাকে তো দেখতে পাচ্ছি না। আমরা তো ছুটে ছুটে আসছিলাম, ও মনে হয় হেঁটে হেঁটে আসছে। কিন্তু ঘুম তো দেরি করে ভেঙেছে পুটি, তাহলে তোদের দেরি হলো কেন? আমাদেরও তো দেরি হয়েছে। দেখুন পণ্ডিত মশাই, আমরা এক পাঠশালায় পড়ি, এক রাজ্যের থাকি, একই রকম খাবার খাই, তাহলে তো একই সময় পর্যন্ত ঘুমোবো, তাই না? উফ, অনেক বকিস তোরা, এবার পড়া ধরবো, দেখি কে কে পারিস। এই গুলটে, তুই বল। কত কিছুই তো বলার আছে, আমি কি বলবো পণ্ডিত মশাই? 6-এর নামটা বল। 6 একে 6, 6 দুগুণে 6, 6 তিনে 12 যায়, 4 6 ভাই,
আর পারবো না সব নয় খায়। তোকে না চাপটি চামচিকি দেখিয়ে দেবো। আর কি কি দেখাবেন পণ্ডিত মশাই? পাঠশালাতে চামচিকি, বাদুড়, বাঘ, ভাল্লুক, আসলে এটার তো চিড়িয়াখানা হয়ে যাবে। কান ধরে দাঁড়া বলছি। মুটি, তুই সাদের নামটা বলতো। আমি না বলে লিখে দেব পণ্ডিত মশাই। হ্যাঁ, তাই দে। আমার গায়ে কালি ছিটিয়ে দিলি। পণ্ডিত মশাই, কলমের ডগায় কালি বেশি গেছিল, তাই। তুই এক্ষুনি কান ধরে দাঁড়া। যত সব বাঁদর উচ্চিংড়ের দল। পণ্ডিত মশাই, সর্বনাশ হয়ে গেছে পণ্ডিত মশাই। কি লাপলা, কি হয়েছে? এক্ষুনি দেখলাম আপনার বাড়ির সামনে আপনার সর্বস্ব চলে গেল। আপনি এক্ষুনি যান, নইলে বাকি যেটুকু আছে সেটাও শেষ হয়ে যাবে। হ্যাঁ, যাচ্ছি। এই তোদের ছুটি। ছুটি। সবাই এবার মাঠে খেলতে যাব। কি তাহলে এবার রাজসভা শুরু করা যাক? কিন্তু মহারাজ, আমাদের পণ্ডিত মশাই তো এখনো আসেননি। হ্যাঁ, তাও তো ঠিক। আমাদের রাজসভার সবারই মোটামুটি একটা দায়িত্ব, কিন্তু পণ্ডিতের তিনটে দায়িত্ব। হ্যাঁ, তিনটে দায়িত্ব। হ্যাঁ, 1 পাঠশালায় পড়ানো, 2 রাজসভায় আসা, আর 3 পুজো পাঠ করা। আমি আর পাঠশালায় পড়াতে পারবো না। না, অসম্ভব কাজ। মহারাজ আমার মুক্তি চাই। কি পণ্ডিত, এই তোমার কি অবস্থা? সারা গায়ে ধুতিতে কালি লেগে কেন? সবই তোমার নাতনি পুটির জন্য। আমার গায়ে কলমের কালি ঝেড়ে দিল, তারপর ন্যাপলা এসে বলল আমি বাড়ি না গেলে নাকি সর্বনাশ হয়ে যাবে। আর আমি পাঠশালায় ছুটি দিয়ে বাড়ি গিয়ে দেখি কিছুই হয়নি, কোনো সর্বনাশ হয়নি, সমস্যাও হয়নি। হ্যাঁ, এই তো মহা মুশকিল। গোপাল, তুমি তোমার নাতিদের একটু সামলাও। মানে এইভাবে চলতে থাকলে তো খুব সমস্যা। আমি তো ওদেরকে সৎ উপদেশই দিই মহারাজ, হয়তো পণ্ডিত মশাই ওদেরকে ঠিক আয়ত্তে আনতে পারছেন না। না মহারাজ, ওরা সবাই এক একজন মহারথী। ওদেরকে আয়ত্তে আনা মুখের কথা নয়। এর থেকে আমি বরং মাঠে চাষ করব, তাও ভালো। কিন্তু ওদের সাথে রোজ লড়তে পারবো না। এই কটা চুনোপুটি বাচ্চাদের যে পণ্ডিত মশাই সামলাতে পারে না, তার মাঠে চাষ করাই উচিত। যদি এতই সহজ কাজ হয়, তাহলে কদিন আপনি পাঠশালাটা সামলে দেখান না মন্ত্রী মশাই। এ আর কি এমন কাজ? হ্যাঁ, মন্ত্রিত্ব করে পুরো কৃষ্ণনগর রাজ্যটাকে সামনে রাখছি, আর এ তো সামান্য কয়েকটা শিশু মাত্র। ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। যান মন্ত্রী মশাই, যান। পাঠশালাতে যদি আপনি পণ্ডিতের জায়গাটা নিতে পারেন, তাহলে তো ভালোই হয়। আমারও তাই মত। আমাদের মন্ত্রীকে কদিনের জন্য পাঠশালায় পাঠানো হোক। দাও গিন্নি, চটপট দুটো খেতে দাও দেখি। আরে দিচ্ছি। আজকে এত তাড়াতাড়ি রাজসভা থেকে চলে এলে যে বড়। হ্যাঁ, আরে আর বলো না, রাজসভা তো আজকে শুধু পণ্ডিতকে নিয়েই কেটে গেল। ন্যাপলা গুলটেরা যা দুষ্টু হয়েছে যে আমাদের পণ্ডিত আর পাঠশালাতে সামাল দিতে পারছেন না। কেন কি হয়েছেটা? কি হয়নি সেটা জিজ্ঞেস করো। ওরা সবাই একেবারে নাজেহাল করে দিয়েছে পণ্ডিতকে। আরে দাও তাড়াতাড়ি খেতে দাও। এই নাও ভাত, চটপট খেয়ে নাও। বাহ, আজকে বেশ কড়া করে বাটা মাছগুলো ভেজেছে দেখছি। হ্যাঁ, এখন মাছ ভাজা দিয়ে খেয়ে নাও। কি দাদু, খেতে বসেছো? আরে এই বসলাম। তা কি দিয়ে খাচ্ছ দাদু? এই তো বাটা মাছ ভাজা, ডাল আর ভাত। বাহ, তাহলে দেখি একটু মাছ ভাজাটা খেয়ে। এই রাপলা, তুই হাঁ করে দেখছিস কি? তুইও খা। আমরা আসছি দাদু। এই দেখো ছেলেগুলো দুটো মাছ ভাজা নিয়েই পালিয়ে গেল। আরে গিন্নি,
ও গিন্নি! আরে হয়েছে কি এত চেঁচাচ্ছ কেন? আরে এই দেখো না, ন্যাপলার গুলটে আমার মাছ ভাজা নিয়ে চলে গেল। তুমি আমায় আরো দুটো মাছ ভাজা দাও না। মলদা, মাছ ভাজা কি উড়ে উড়ে আসবে নাকি? গুনে গুনে তো মোটে 3টে পাটা মাছ এনেছো, তার মধ্যে 2টো তোমাকে দিয়েছি আর একটা আমার জন্য রেখেছি। হ্যাঁ, তাহলে আমি কি খাবো? ডাল দিয়েই ভাত খাও। দূর দূর। আরে বাপ রে বাপ, কোমরটা ভেঙে গেল রে। ও বাবা গো! খেলার বলের ধাক্কায় চলমান বল কেমন উল্টে পড়েছে। এই এই আমার সাথে মশকরা হচ্ছে? হ্যাঁ? সারাদিন পড়াশোনা নামগন্ধ নেই, শুধু উড়ে উড়ে বেড়ানো আর খেলা। হ্যাঁ? এই একটা কাজ করেই তো দাদু আমাদের খুব আনন্দ হয়। পড়াশোনার ব্যাপারটা না কেমন একঘেয়েমি হয়ে গেছে। ঠিক বলেছিস গুলটে। কাল থেকে তোদের মন্ত্রী মশাই পাঠশালায় পড়াবে, এখন বুঝবি ঠেলা। উনি কিন্তু পণ্ডিতের মতো ছড়ার পাত্র নয়, এটা মনে রাখিস। সেসব আমাদের কোনো ব্যাপারই নয় দাদু। তোমার সাথে থেকে থেকে আমাদের এমন বুদ্ধি হয়েছে না, ঠিক কোনো না কোনো একটা সামাল দেওয়ার উপায় বের করে দেবো। কি বদমাস ছেলে পুলে রে বাবা। এই আজকে তো মন্ত্রী মশাই আমাদেরকে পড়াতে আসবেন। আমরা এমন চাল চেলেছি, আজকের পরে অন্য কোনো দিন পড়াতে পারবে বলে মনে হয় না। হ্যাঁ, ঠিক বলেছিস নাপলা। চুপ চুপ, ওই দেখ মন্ত্রী মশাই আসছে। কে কথা বলছে? কে কথা বলছে? আমরা তো কেউ কথা বলিনি, আপনি তো এসে প্রথম কথা বললেন। আবার মুখে মুখে কথা, বেশি কথা বললে না এই বেতটা আমি তোদের পিঠে ভাঙবো। সব এক একটা উচ্চিংড়ে। আমরা তো মানুষ মন্ত্রী মশাই, উচ্চিংড়ে কিভাবে হব? আবার কথা বলছিস? হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে বাবা, কোমরটা ভেঙে গেল। ও বাবা গো, মা গো, কার মাথায় এই দুষ্টু বুদ্ধি ছিল রে বাবা? ওরে বাবা গো, তোরা সবাই খাতা বের কর। খুব বদমাস তোরা, খুব বদমাস। ওরে বাবা রে, ও এ তো মহা মুশকিল। কেউ কিছু বলেও না, করেও না। এদের মনে হচ্ছে ধোলাই দিতে হবে। কি আমার বেদ কোথায় গেল? কোথায়? এই তোদের মধ্যে কে লুকিয়ে রেখেছে? বল কে লুকিয়ে রেখেছে? কেউ কোনো কথা বলছে না। আপনি তো কথা বলতে বারণ করেছেন মন্ত্রী মশাই। এদের জ্বালায় আমি পাগল হয়ে যাব। এই তোরাই বল তোদের কিভাবে পড়াবো? আমরা পড়াশোনা করবো না মন্ত্রী মশাই, আমরা খেলবো। কি খেলবি তোরা? দৌড় দৌড় খেলবো। আচ্ছা ঠিক আছে, তবে সবাই চল মাঠে চল। এই দাঁড়া বলছি, দাঁড়া। এই সকাল সকাল ছেলেপুলেগুলোর জন্য কেমন দৌড়তে হচ্ছে। হ্যাঁ, এই দাঁড়া। আরে 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 আরে, এ কি মন্ত্রী মশাই, আপনি পাঠশালা ছেড়ে রাস্তায় দৌড়চ্ছেন কেন? তোমার নাতি নাতনিরা সবাই যে দৌড়ে পালিয়ে গেল। হ্যাঁ, দাঁড়া বলছি। দাঁড়া না রে। মহারাজ, আজকে তো দেখছি মন্ত্রী মশাই এখনো রাজসভায় এসে পৌঁছলেন না। তাই তো দেখছি, এতক্ষণ তো পাঠশালা ছুটি হয়ে যাওয়ার কথা। মন্ত্রী মশাই আসবে কি করে মহারাজ? ওনার তো এখন লেজে গোবরে অবস্থা। মহারাজ, রক্ষা করুন,
রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন। কি হয়েছে মন্ত্রী? আরে তুমি এরকম হাঁপাচ্ছ কেন? ওই ডান পিঠে ছেলেপুলেদের সাহায্য করা ভগবানেরও সাধ্য নেই মহারাজ। আমি তো ছাপোষা। কি বলছো কি মন্ত্রী? ঠিকই বলছি মহারাজ। ওরা খুব বদমাস, একটা মিচকে শয়তান। পাঠশালায় কেদারার পা ভেঙে রেখেছিল, গিয়ে বসতে গিয়েই উল্টে পড়ে যায়। ও বাবা গো, কোমরটা কি টনটন করছে রে বাবা। দেখলেন তো মহারাজ, আমি বলেছিলাম না এদেরকে সামলানো রাজ্য সামলানোর থেকেও কষ্টকর কাজ। না 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 না, এ কি করে হয়? আজকের শিশুরা হচ্ছে আগামীকালের ভবিষ্যৎ। মহারাজ, এই কৃষ্ণনগরের শিশুরা যা ডান পিটে, তাতে ওদের ভবিষ্যতে হাতে লণ্ঠন। না না, এসব বাজে কথা আপনি একদম বলতে পারেন না মন্ত্রী মশাই। ওরা একটু দুষ্টু, কিন্তু ওদেরকে ওদের মতো করে বোঝালে নিশ্চয়ই বুঝবে। সব সমস্যারই সমাধান আছে। অতই যদি তুমি বোঝদার হও, তাহলে তুমি কালকে থেকে পাঠশালায় যাও না, গিয়ে ওদেরকে এক সপ্তাহ সামলাও। কি ডান পিটে ছেলেপুলে, বাপরে বাপ। হ্যাঁ গোপাল, তুমি তাহলে কালকে থেকে পাঠশালাতে ওদেরকে পড়াতে চাও, নইলে এভাবে দিনের পর দিন চলতে থাকলে তো হিতে বিপরীত হবে। আর আমি কৃষ্ণনগরের রাজা হিসেবে চাই প্রত্যেকটা ব্যাপারে সুশিক্ষা পাক। দেখুন মহারাজ, পুঁথিগত শিক্ষার ব্যাপারে আমি আমাদের পণ্ডিত মশাই বা মন্ত্রী মশাইয়ের থেকে অনেক পিছিয়ে, কিন্তু এটুকু কথা দিতে পারি যে আমি ওদেরকে কিভাবে পড়াতে হয় সেটা পণ্ডিত মশাইকে দেখিয়ে দেব। ঠিক আছে, তাহলে কালকে থেকে তুমি পাঠশালা শিক্ষকতার কাজে লেগে পড়ো, আর আমি মন্ত্রী আর পণ্ডিত আড়াল থেকে তোমার শিক্ষকতা লক্ষ্য রাখবো। যদি তুমি পাঠশালার পরিবেশ শান্ত রেখে ওই বাচ্চাদের ঠিক মতো চালনা করতে পারো, তাহলে তোমাকে 50 মোহর পুরস্কার দেব। ঠিক আছে মহারাজ। দাদু তুমি? হ্যাঁ, আমি আজ থেকে আমি তোদের শিক্ষক। কি এই কেদারার কি অবস্থা? এই কে করেছিস রে? ঠিক আছে, কেউ বলবি না যখন, তাহলে ভালোই হলো। আজ আমি তোদের সাথে বসবো। আমি মাঝখানে বসবো, আর তোরা সবাই গোল করে আমার চারধারে বসবো। হ্যাঁ শোন, আজকে যেহেতু তোদের প্রথম দিন পড়াচ্ছি, তাই এখনই আমরা কেউ বই খাতা নিয়ে বসবো না। এখন শুধু গল্প হবে। হ্যাঁ, কি মজা, দাদু গল্প বলবে। মহারাজ, গোপাল পাঠশালায় এসে বলছে গল্প বলবে, নিজের জায়গায় না বসে বাচ্চাদের সাথে বসছে। এসব কি যাত্রা হচ্ছে নাকি? মন্ত্রী, বেশি কথা বলো না তো, চুপচাপ দেখো গোপাল কি করে। শোন, এক গ্রামে একটা পাঠশালা ছিল। সেই পাঠশালার ছাত্রছাত্রীরা প্রত্যেক দিন পড়াশোনা করে আসতো, আর পণ্ডিত মশাইও তাদেরকে খুব ভালোবাসতো। তাদেরকে ভালো ভালো খাবার খাওয়াতো, পড়া না পারলে তাদের বকতো, আবার ভালোবাসতো। কিন্তু হঠাৎ কয়েকদিন ধরে বেশিরভাগ ছাত্রছাত্রী পণ্ডিত মশাইয়ের পিছনে লাগতে থাকে। তাই একদিন পণ্ডিত মশাই তাদেরকে ছেড়ে দূরে অন্য গ্রামে চলে যায়, আর ফিরে আসে না। সেই ছাত্রছাত্রীরা পড়াশোনাও করতে পারে না। তারা যখন বড় হয়, তখন সবাই মূর্খই থেকে যায়, আর সব লোকেরা ওই ছাত্রছাত্রীদের ঠকাতে থাকে। এবার বল, এই গল্প থেকে কি বুঝলি? দাদু দাদু, আমাদের ভুল হয়ে গেছে দাদু। আমরা আর কোনোদিন পণ্ডিত মশাইয়ের পেছনে লাগবো না, কোনোদিন না। কিন্তু দাদু, পণ্ডিত মশাই যে কথায় কথায় ওই বেত নিয়ে তেড়ে আসে, মারে, আমাদেরকে শাস্তি দেয়, তখন? না, সেটা করা একদম উচিত নয়। যা ভালোবাসা দিয়ে সম্ভব, সেটা ভয় দেখিয়ে সম্ভব নয়। সেই জন্যই আজ থেকে আমি তোদেরকে পড়াবো। শোন, সবার প্রথমে আমি তোদের সবাইকে নামটা জিজ্ঞেস করব। তোরা যে যে পুরো নামটা বলতে পারবি, তাদেরকে আমি একটা করে গুড় কাঠি দেব। আর আগামীকাল তোদের 1 থেকে 10 অবধি এই নামটার পরীক্ষা নেব। যে পরীক্ষায় প্রথম হবে তাকে আমি কমলা লেবু দেবো। কি মজা! আচ্ছা বেশ, তাহলে সবার প্রথমে ন্যাপলা, তুই 7-এর নামটা বল। 7-এর নামটা? মানে আচ্ছা, ওই 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 দাদু, মানে ভুলে গেছি, আর পারবো না। যা, তাহলে তুই গুড় কাঠি পেলি না। যা। আচ্ছা দেখি তো, কি নাম তোর? আমার নাম সুবল। সুবল, বাহ, খুব ভালো।
আচ্ছা তুই বলতো সাতের নামটা। 7 8 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। সাব্বাস সুবল, এই নে। একদম ঠিক বলার জন্য একটা নয় দুটো গুড় কাঠি তোর। ধন্যবাদ গোপাল দাদু। দূর বোকা, আরে আমি তো তোকে ভালোবেসে দিলাম, তাহলে ধন্যবাদ দেওয়ার কি আছে? দেখো পণ্ডিত, দেখো আর শেখো কিভাবে পড়াতে হয়। গোপালের কাছ থেকে শেখো ভালো করে। কিরে সন্ধে হয়ে এলো এখনো খেলছিস? ও দাদু, তুমি আমাকে গুড়কাঠি না দিয়ে সুবলকে দিয়ে দিলে। আমি তোমার প্রিয় নাতি, তুমি তো বলো। না রে, সুবল পুরো নামটা ঠিক বলেছে, তাই দিয়েছি। কালকে সবার পরীক্ষা নেব, যে প্রথম হবে তাকে একটা বড় কমলা লেবু দেবো। আর তুই যদি প্রথম হতে পারিস তাহলে তোকে গুড় কাঠি আর কমলা লেবু দুটোই দেবো। ঠিক আছে দাদু, আমি এক্ষুনি বাড়ি গিয়ে পড়তে বসছি। আই পুটি, চল আমরাও বাড়ি যাই। এ কি গোপাল দাদা, খেতে বসে গেছো? এই তো বসলাম। আজকে একটু চারাপোনার ঝোল বানিয়েছি, তাই তোমার আর দিদির জন্য নিয়ে এলাম। বাহ বাহ বাহ। একটা কথা বলবো গোপাল দাদা? হ্যাঁ বলো। তুমি গুলটেকে কি করেছো বলো তো? কেন, কি করেছি? যে ছেলে সারা বছর পড়তে বসে না, সেই ছেলে দেখলাম বাড়ি ফিরে নামটা মুখস্থ করছে। খেতে ডাকলে বলছে আরেকটু পরে আরেকটু পরে। আরে কালকে আমি পরীক্ষা নেব তো তাই। হ্যাঁ, আর কিন্তু বেশিক্ষণ বাকি নেই। এই তো দাদু হয়ে এসেছে। আমারও হয়ে এসেছে। এই পরীক্ষা কেমন চলছে? এই তো সব হয়ে এসেছে। পণ্ডিত মশাই, সবাই খাতা জমা দিলে আপনি কিন্তু পরীক্ষার খাতাগুলো দেখে দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তাড়াতাড়ি নিরীক্ষণ করে দিন পণ্ডিত মশাই। এ প্রথম হয়েছে বলুন, তাকে আমি কমলা লেবু দেবো। চমৎকার, অসাধারণ, অভূতপূর্ব, সব ঠিক। বুঝলি তুই কি করেছিস? কি হয়েছে পণ্ডিত মশাই? তুই তো পড়াশোনাই করিস না, সব নামটা ঠিক করলি কি করে? দাদু বলেছে প্রথম হলে আমাকে কমলা লেবু দেবে। কি এ তো দেখছি ন্যাপলার সব নামটা একেবারে ঠিক। বাহ 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 বাহ, এ তো দেখছি সবার সব কিছু ঠিক। গোপাল, সবাই তো দেখছি প্রথম হয়েছে। কি মজা, কি মজা, কি মজা, কি মজা! তাহলে সবাই কমলা লেবু পাবে। আর গুড়কাঠি? হ্যাঁ, তাও পাবে। শোন, একে একে সবাই কমলা লেবু গুড় কাঠি নিয়ে যা। আর আজকে এখানেই ছুটি, যা মাঠে কি খেল। গোপাল, কি করে সম্ভব হলো? যারা পড়াশোনার নাম শুনে পালাতো, আজ তারা সবাই পরীক্ষায় প্রথম। মহারাজ, বিদ্যালয় হলো ফুলের মতো, আর শিক্ষার্থীরা সবাই মৌমাছি। মৌমাছি সেই ফুলেই আসে যেখানে মধু আছে। পণ্ডিত মশাই আর মন্ত্রী মশাই রাগ আর শাসন দিয়ে ওদেরকে সোজা করতে চেয়েছিল, কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ হয়েছে। তাই আমি ভালোবাসা দিয়ে ওদেরকে ঠিক পথে নিয়ে এলাম। এবার যদি পণ্ডিত মশাই আমার দেখানো পথে ওদের নিয়ে যান, তাহলে ওদের ভবিষ্যৎ উজ্জ্বল। সাবাস সাবাস গোপাল, সাবাস, তোমার জবাব নেই। দেখবে বাপু, এবারে মণ্ডপ যেন গতবারের থেকেও ভালো হয়। চিন্তা করো না গোপাল দাদা, এবারে এমন মণ্ডপ বানাবো না যে দেখবে একেবারে লোকজন ধন্য ধন্য করছে। পুজোর দিন সকলের মুখে হাসি ফোটাবার জন্য আমি 2 হাতে খরচ করতে পিছপা নই। কি মন্ত্রী মশাই, মহারাজ কি বললেন শুনতে পেলেন তো? আচ্ছা মহারাজ, প্রতি বছরই তো কালী পুজোয় দেদার খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। হ্যাঁ, এবারেও থাকবে। না, আমি বলছিলাম কি এবারের কালী পুজোয় অন্য কোনো কিছুর ব্যবস্থা করলে হয় না?
অন্য কিছুর ব্যবস্থা মানে? না মানে ধরুন কোনো কিছুর প্রতিযোগিতা, যে প্রতিযোগিতায় আমরা সকলে অংশগ্রহণ করে পুজোর আনন্দটাকে আরো আরো বাড়িয়ে তুলতে পারি। বাহ 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 বাহ, ভালো প্রস্তাব, ভালো। তাহলে মাথা খেলিয়ে কোনো প্রতিযোগিতার ব্যবস্থা করে ফেলো। আর আমি কথা দিচ্ছি, এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে আমি 100 মোহর পুরস্কার দেব। 100 মোহর? হ্যাঁ হ্যাঁ, 100 মোহর। এবার তোমরা বলো কিসের প্রতিযোগিতা হবে? আমি বলি কি, ওই তাহলে ওই খাওয়ার প্রতিযোগিতা হোক। হ্যাঁ, বাহ 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 বাহ, খুব ভালো প্রস্তাব। খেতে আর খাওয়াতে আমি যে খুব ভালোবাসি। না বা, খাওয়ার প্রতিযোগিতা হলে আমি নেই। কেন 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 নেই কেন? কেন বাবা, খাওয়ার প্রতিযোগিতা হলে গোপাল তো হাসতে হাসতে জিতে যাবে। বাপরে বাপ, যার আক্কুশে খাওয়া খেতে পারে গোপাল। মন্ত্রী মশাই এটা কিন্তু একেবারে হক কথা বলেছেন। আমি সব সময় ঠিক কথাই বলি। আচ্ছা, একটা একটা দৌড় প্রতিযোগিতা করলে কেমন হয়? দেখো দেখো, বুদ্ধি দেখো, দৌড় প্রতিযোগিতা করলে কেমন হয়? আরে এই বয়সে দৌড়তে গিয়ে হাত পা ভাঙবো নাকি? হ্যাঁ, তাহলে গান গাওয়ার প্রতিযোগিতা হোক। এটা কিন্তু খুব ভালো প্রস্তাব। দেখবেন মহারাজ, সুরেলা গলায় গান গেয়ে না আমি সকলকে কেমন হারিয়ে দিই। তুমি থামাতা, পুরেলা গলায় গান, শেষে দেখবে তোমার গান শুনে ধোপাপাড়া থেকে গাধারা না ছুটে আসে। বারে বাহ, আপনি তো দেখছি সব প্রস্তাবেই বাধা দিচ্ছেন। ঠিক আছে, তাহলে আপনি ঠিক করুন কিসের প্রতিযোগিতা হবে। আরে ছাতার মাথা, সেটাই তো মাথায় আসছে না। কি করে আর আসবে, পুরো মাথাটাই তো দুষ্টু বুদ্ধিতে ভরা। মুখ সামলে কথা বলবে গোপাল, শুধু মহারাজ সামনে দাঁড়িয়ে আছেন তাই, না হলে দেখিয়ে দিতাম মজা। আচ্ছা বেশ, আর কাউকে মজা দেখাতে হবে না। আমি ভেবে দেখি কিসের প্রতিযোগিতা করা যায়। তবে তোমরাও সবাই উপায় ভাবো। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গো? প্রাণটা যেন জুড়িয়ে গেল। হ্যাঁ গো, পুজোর আয়োজন কত দূরে গেলো? এই তো প্রায় শেষের মুখে গো। এবার যে মণ্ডপ হচ্ছে না, দেখলে একেবারে টেরা হয়ে যাবে। হ্যাঁ। ও মা, তাই নাকি? তা সকলকে পেট ভরিয়ে মায়ের প্রসাদ খাওয়ানো হবে তো? হবে হবে, সব হবে। তার উপর এবার আমাদের মধ্যে প্রতিযোগিতারও ব্যবস্থা থাকবে। আমাদের মধ্যে মানে? মানে আমাদের সভাসদদের মধ্যে যে জিতবে মহারাজ তাকে 100 মোহর পুরস্কার দেবেন। ভাবছি পুরস্কারটা যদি জিততে পারি তাহলে 100 মোহর পাওয়া যাবে। তা কি প্রতিযোগিতা হবে শুনি? সেটা এখনো ঠিক হয়নি, তবে হয়ে যাবে। আচ্ছা বলছি, মহারাজ শুধু তোমাদের মধ্যে প্রতিযোগিতা করবেন কেন? তিনি তো আমাদের মানে মেয়েদের মধ্যেও একটা প্রতিযোগিতা করতে পারেন। হ্যাঁ, কথাটা তো খারাপ বলনি। ঠিক আছে ঠিক আছে, আজকেই মহারাজের কাছে কথাটা পারবো, বুঝলে? তাহলে খুব ভালো হয় গো। আমরা মেয়েরা সকলে মিলে কত আনন্দ করে প্রতিযোগিতায় নামবো। সে না হয় নামবে, কিন্তু কিসের প্রতিযোগিতা করতে চাও শুনি? আমরা মেয়েরা যেটা রোজ দুবার করি। বুঝতে পেরেছি, রান্নার। ঘোড়ার ডিম বুঝতে পেরেছো? তাহলে কি বলো তো? শঙ্খবাদন গো, শঙ্খবাদন। শঙ্খ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে খুব ভালো কথা বলেছো তো। ঠিক আছে, মহারাজকে বলে আমি ঠিক রাজি করাবো। আমিও তাহলে তোমাকে মনের মতো রেঁধে খাওয়াবো। কিন্তু কি নিয়ে আমাদের প্রতিযোগিতা করা যায় সেটা তো কিছুতেই মাথায় আসছে না। মহারাজ তো আমাদেরও উপায় ভাবতে বলে দিয়েছেন। কি নিয়ে কি নিয়ে কি নিয়ে? রে তোরা এই অবেলায়? এই সময় না এলে কখন আর আসবো বলো? তুমি তো রাজবাড়ির কালী পুজো নিয়ে খুব ব্যস্ত। ঠিক আছে ঠিক আছে, বল কি জন্য এসেছিস? কালী পুজোতে বাজি পোড়াতে হবে না, তার জন্য টাকা দাও। আহা, সে না হয় দেবো, কিন্তু খবরদার কোনো শব্দবাজি ফাটাবি না কিন্তু। না না, ওই বোমা পটকা আমরা কিনবই না। দুম দাম শব্দ কানে বড্ড লাগে। যাক,
এটা যে বুঝতে পেরেছিস তার জন্য সকলকে 1 টাকা করে বেশি দেব। তাই এবার বলতো কি বাজি কিনবি তোরা? কালাবাজি, ছাপবাজি, চরকি আর রং মশাল। রং মশাল? এই তো উপায় পেয়ে গেছি। দাঁড়া, টাকা নিয়ে আসছি, একটু দাঁড়া। কত করে দেবে গো দাদু? ভেবেছিলাম 1 টাকা করে দেব, কিন্তু ওই যে কথা দিয়েছি একটা বেশি, তাই 2 টাকা করেই পাবি তোরা। আহ, তুমি কি ভালো গো দাদু, কি ভালো। গোপাল দাদুর জবাব নেই। এই যে, তা প্রতিযোগিতার কোনো উপায় কি তোমরা ভেবেছো? কাল সারা রাত দু চোখের পাতা এক না করে ভেবেছি মহারাজ। তা ভেবে কি উপায় পেলে? এখনো পাইনি মহারাজ। মাথার মধ্যে উপায়টা ঝিলিক দিয়েই কেমন যেন মিলিয়ে যাচ্ছে। থাক থাক, আর বলতে হবে না। তোমার দৌড় আমার বোঝা হয়ে গেছে। গোপাল, তুমি কি কোনো উপায় ভেবেছো? ভেবেছি মহারাজ, জানি না সেটা আবার সকলের পছন্দ হবে কিনা। না, তবুও বলো। ভাবছি মহারাজ, আতশবাজির প্রতিযোগিতা করলে কেমন হয়? ধরুন রং মশাল জ্বালানোর প্রতিযোগিতা। যার রং মশাল বেশিক্ষণ চলবে সেই প্রতিযোগিতায় প্রথম হবে। বাহ বাহ, খুব ভালো প্রস্তাব। এই, তোমরা সকলে রাজি তো? এই প্রস্তাবে আমি ঠিক রাজি হতে পারছি না মহারাজ। কেন? কেন আবার? রং মশলা তৈরি করার মেলা হ্যাপা। পোড়া গন্ধ কাঠকয়লা গুঁড়ো করে ছেঁকে তাতে চুন আর লোহা চুন মেশাতে হবে। বাপ রে বাপ, সে খুব পরিশ্রমের কাজ। তার উপর রং মশাল তৈরির জন্য ভালো ভাগ না জানলে করবোটাই বা কি করে? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তাহলে এক কাজ করা যাক, বাজারে গিয়ে ভালো বাজির দোকান থেকে আমরা রং মশাল কিনে নেব, আর সেই দিয়েই হবে প্রতিযোগিতা। খুব ভালো বলেছো। তাহলে ওই কথাই রইলো, তোমাদের প্রত্যেককে আমি 5টা করে টাকা দেব। ওই টাকা দিয়ে খুব বড় দেখে রং মশাল কিনে আনবে, আর যার রং মশাল বেশিক্ষণ জ্বলবে সেই প্রতিযোগিতায় জিতবে। দীপাবলির শুভ সন্ধ্যায় আমরা পোড়াবো বাজি। গোপালের এই প্রস্তাবে মহারাজ হলেন রাজি। মহারাজ, আমি আর একটা কথা বলতে চাই। বলো বলো। মানে আপনার বৌমা বলছিল যে মহিলাদের জন্যও যদি একটা এরকম প্রতিযোগিতার আয়োজন করা যায় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, মহিলাদের জন্য প্রতিযোগিতা? তা কিসের প্রতিযোগিতা? খুব ছোটখাটো একটা প্রতিযোগিতা, যেমন ধরুন ওই শঙ্খবাদন। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। মানে যাকে বলে ভালোর ভালো, বিশ্বের ভালো। সত্যি কথা বলতে কি, এর থেকে ভালো আর হয় না। শঙ্খধ্বনি হলো মঙ্গলের প্রতীক, আর বাড়ির লক্ষ্মীরা এসে শঙ্খ বাজালে মা কালী খুবই সন্তুষ্ট হবেন। তাহলে তাই হোক, সকলে যে যার বাড়ি গিয়ে গিন্নিদের তৈরি হতে বলো। দেখবো কার ফুয়ের জোর বেশি। যে জিতবে তোমাদের রানীমা তার হাতে 50টি মোহর তুলে দেবেন। যাও যাও, এখন সকলে খুব মনোযোগ দিয়ে পুজোর আয়োজন করো। যথা আজ্ঞা মহারাজ। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো গিন্নি? বাবা রে বাবা, বাড়িতে পা দিতে না দিতে এত চেঁচামেচি শুরু করলে কেন বলো তো? জানো না আমার বুকের ব্যায়াম, বেশি শব্দে বুকের ভেতরটা কেমন ধরফর করে। আরে চেঁচাচ্ছি কি আর সাধে? সব কথা শুনলে তুমিও না আনন্দে চেঁচাতে শুরু করবে। তাহলে শোনাও তোমার আনন্দের কথা। আমাদের কপাল যে চড়চড় করছে গিন্নি। মানে? কালী পুজোর রাতে 100 আর 50, মানে ঝনঝনে 150টা মোহর চলে আসবে আমাদের ঘরে। রং মশাল জ্বালিয়ে আমি পাবো 100, আর শাঁখ বাজানোর প্রতিযোগিতা জিতে তুমি পাবে 50। ওরে বাবা, শাঁখ! তাহলে তো আমি কিছুই পাবো না। কেন কেন পাবে না কেন বলছো? জানো না আমার বুকের ব্যায়াম, শাঁখে ফুঁ দিলেই যে আমার বুকের ভেতরে হাঁপ ধরে। না না বাবা, আমি ওসব পারবো না। পারবে না কেন? হ্যাঁ, পারলে যে স্বামীর ঘরে 50 মোহর আসতো। অপদার্থ বউ একটা। যাও যাও, ঘরে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ো গে, যাও। হ্যাঁ বাবারে, তাই যাই। তোমার সঙ্গে বক বক করতে গিয়ে আমার বুকটা কেমন ধরফর করতে শুরু করে দিল।
ঝনঝনে 50টা মোহর হাতের মধ্যে এসেও কেমন আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে গেল। কিন্তু ওই 100 মোহর তো ছেড়ে দিলে চলবে না। যেমন করেই হোক রংমশালের প্রতিযোগিতায় আমায় জিততেই হবে। কিন্তু কি করে জিতবো, কি করে জিতবো? সকলেই তো 5 টাকা দামের রংমশাল কিনে আনবে, আর এগুলো তো ওই একই রকম জ্বলবে। এ দুষ্টু সরস্বতী, মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি দিয়ে দাও মা, দাও মা গো। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি, পেয়ে গেছি। আরে মন্ত্রী মশাই যে, কি সৌভাগ্য আমার, আজ আমার দোকানে আপনার পায়ের ধুলো পড়লো। হ্যাঁ বলুন বলুন, কি বাজি দেখাবো? এবার যা সমস্ত বাজি এনেছি না, কৃষ্ণনগরে আর কোনো বাজির দোকানে এমন পাবেন না। ভালো রংমশাল আছে? আছে মানে, এবার যে রং মশাল আমি আনিয়েছি, আশেপাশে কোনো দোকানেই এরকম রং মশাল দিতে পারবে না। যেমন তার ঝলকানি তেমন জ্বলবেও অনেকক্ষণ ধরে। বাহ, খুব ভালো। তা দাম কত করে পড়বে? দামটা একটু বেশি, প্রতি রং মশাল 5 টাকা করে। বাহ, মহারাজ তো 5 টাকাই দিয়েছেন। আচ্ছা, এরকম রংমশাল তোমার দোকানে কটা পাওয়া যাবে? আগে গোটা 10। আচ্ছা, এর আগে এই রংমশাল কেউ কি কিনে নিয়ে গেছে? আগে না, 2-1 জন একটু দরদাম করে গেছে বটে, তবে দাম একটু বেশি তো, তাই কেউ আর নেয়নি। অন্য কোনো দোকানে কি এরকম রংমশাল আছে? আগেই তো বললাম, একমাত্র আমার দোকান ছাড়া আশেপাশে কোনো দোকানেই এই রকম রং মশাল দিতে পারবে না। তাহলে সব কটা রংমশাল আমাকে দিয়ে দাও। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি। আজই রংমশাল কিনে নেবে? হ্যাঁ, আগে ভাগেই কিনে নেওয়া ভালো, বুঝলে? এরপর চন্দনে রোদে তাতিয়ে নিয়ে পোড়ালে দেখবে কেমন রোশনাই ছাড়ে। কোন দোকানে যাবে বলো তো? কেন, কৃষ্ণনগরের সব থেকে প্রাচীন আর প্রসিদ্ধ আতশবাজির দোকানে। ওখানকার মতো আতশবাজি কোথাও পাওয়া যায় না। আচ্ছা তুমি যাও, আমি একটু পরে গিয়ে কিনে আনবো। আচ্ছা আচ্ছা, প্রতিযোগিতায় তো পোড়াবে একটা, তাহলে এতগুলো আনলে কেন? বুদ্ধি গিন্নি, একেই বলে বুদ্ধি। আসলে এত বড় রংমশাল সারা কৃষ্ণনগরে একটা মাত্র দোকানেই ছিল, আর ছিল এই 10টা। তাই গ্যাঁটের পয়সা খরচা করে সব কটাই কিনে ফেললাম। সে তো বুঝলাম, কিন্তু এতগুলো কেন কিনলে সেটাই তো বোধগম্য হলো না। ঘটে বুদ্ধি থাকলে ঠিকই বোধগম্য হতো। আরে বাবা, সবগুলো কিনে নেওয়ার ফলে বাকিরা আর এত বড় রংমশাল পাবে না। হ্যাঁ হ্যাঁ, এটা একেবারে ঠিক কথা। অগত্যা তখন সকলে কিনে আনবে কম দামের ছোট ছোট রংমশাল, আর সেগুলো জ্বলতে না জ্বলতেই ফুস করে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সকলের শেষ হয়ে গেলেও তোমার এই রংমশাল অনেকক্ষণ ধরে জ্বলবে, তাই তো? আর শুধু জ্বলবেই না, সকলের বুকে জ্বালা ধরিয়ে আমার হাতে এনে দেবে ঝনঝনে 100 মোহর। হ্যাঁ, বাবা গো বাবা, তোমার কি বুদ্ধি, কি বুদ্ধি! বলুন, কি বাজি কিনবেন বলুন। রং মশাল, শোনো, সব থেকে বড় রং মশালটা দেখাও তো। সব থেকে বড় রং মশাল? সব থেকে বড় রং মশাল তো হবে না। কেন? একটু আগে মন্ত্রী মশাই এসে 5 টাকা দামে সব বড় রং মশাল নিয়ে চলে গেছেন। সে কি,
সব কটাই নিয়ে চলে গেছেন? আগে হ্যাঁ, মন্ত্রীমশাই চলে যাওয়ার পর পর একে একে সেনাপতি মশাই, রাজবৈদ্য, রাজপণ্ডিত, সভাকবি সকলেই এসেছিলেন, কিন্তু না পেয়ে 2 টাকা দামের মাঝারি রং মশাল নিয়ে গেছেন। আচ্ছা, কালকের মধ্যে কি এনে দিতে পারবে? না গোপাল বাবু, সেটা তো আর সম্ভব নয়, আসলে অনেক দূর থেকে নিয়ে আসতে হয় তো, তাই। মন্ত্রী মশাই, তুমি যদি যাও ডালে ডালে তাহলে আমি চলি পাতায় পাতায়। আচ্ছা, তোমার দোকানে 1 টাকা দামের রং মশলা আছে তো? আচ্ছা, সেগুলো কেমন? সেগুলো ভালো, তবে বুঝতেই তো পাচ্ছেন যেহেতু দাম কম তাই আকারেও ছোট। ঠিক আছে ঠিক আছে, ওই 1 টাকা দামের ছোট রং মশালি আমাকে 5টা দাও। কত বাজি হলো বল? সকলের বাজি এক করে কাল আমরা সারা সন্ধে ধরে পোড়াবো। খুব মজা হবে তাহলে। মজা তো হবেই, মণ্ডপে গিয়ে পুজো দেখা, ভোগ খাওয়া, আর তারপর বাজি পোড়ানো, তারপর আবার প্রতিযোগিতা। হ্যাঁ, মা আর দিদাদের শাঁখ বাজানো, আর গোপাল দাদুদের রং মশাল। তার মানে মজাই মজা। চল চল চল, তাড়াতাড়ি বাড়ি চল। তখন থেকে দাওয়ায় বসেছে, কি করে চলেছে বুড়ো কে জানি। যাই একবার দেখে আস। বলি তখন থেকে এটা কি হচ্ছে শুনি? ছোট ছোট রং মশাল থেকে বারুদ বের করে এই দেখো কেমন একটা লম্বা রং মশাল তৈরি করে ফেলেছি। রং মশাল যত লম্বা হবে তত বেশি সময় ধরে জ্বলবে। এতে লাভ লাভ লোকসান তো বুঝবে প্রতিযোগিতার দিন গিন্নি। বাজাও বাজাও পুটির মা, আরো বেশিক্ষণ ধরে বাজাও, দেখবো দেখবো। আর পারলাম না, রোজ সকাল সন্ধে বাড়িতে শাঁখ বাজানো এক কথা, আর এই শাঁখ বাজানো, ও বাবা কি কষ্ট। ভেবেছিলাম অনেক আসবে, কিন্তু তোমরা এলে মাত্র 2 জন, তুমি আর গোপাল বউ। তা গোপাল বউ এবার তোমার পালা। সাবাস গোপাল বউ সাবাস, এই না হলে তোমার দম। সাবাস। গোপালের বউ শঙ্খ বাজানো প্রতিযোগিতায় প্রথম হয়েছে। এই নাও গোপাল বউ তোমার পুরস্কার। আচ্ছা বলি, বাজানো ভালো হয়েছিল রানীমা? খুব ভালো হয়েছিল, খুব ভালো বলে ভালো, কান মাথা একেবারে খেয়ে নিচ্ছিল। দেখেছেন রানীমা কেমন করে বলছে? ওর কথা বাদ দাও, তবে পুঁটির মা তোমাকেও বঞ্চিত করব না। প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করেছো তখন তুমিও কিছু পাবে। এই নাও, 15 মোহর আছে এতে, নাও। আপনার কত দয়া। এবার হবে আজকের সেরা আকর্ষণ, রং মশাল জ্বালানোর প্রতিযোগিতা। মন্ত্রী এগিয়ে এসো, তুমি রং মশালে আগুন দেবে আর আমি গুনে যাব। নাও নাও, ধরাও ধরাও। বাহ কি সুন্দর। 1 2 3 4 5 6 7 জ্বালিয়ে নাও জ্বালিয়ে নাও ষড়যন্ত্রী মশাই, তুমি কিন্তু আজ বধ হবে আমার হাতে। তোমার সব জারি জুরি আজ শেষ করব আমি। 23 24 24 গোনা অবধি মন্ত্রীর রং মশাল চলেছিল। এবার কে আসবে? এগিয়ে এসো। 5 টাকায় কেনা রং মশালের কাছে আমার 2 টাকার রং মশাল শিশু মহারাজ। না মহারাজ, আমি আর লোক হাসাবো না। যা জব্বর চাল চেলেছি না, ওই চালে সব ব্যাটা কুপোকাত হয়ে যাবে। কে আসবে? এসো।
না মহারাজ আমরা হার মেনে নিচ্ছি। আমি তো এত সহজে হার মেনে নিতে পারি না, আমি শেষ অবধি লড়ে যাব। কি বলে দেখো, হাতে রং মশাল না নিয়েই লড়ে যাবে। গুলটে নিয়ে আয় তো। আরে এত লম্বা রং মশাল তেজমুখাটা কোথায় পেলো? নিন মহারাজ, গুনুন। 1 2 3 4 26 27 28 গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু গোপাল দাদু গোপাল দাদু গোপাল দাদু গোপাল প্রতিযোগিতা জিতে গেছে, তার মানে গোপাল পাবে 100 মোহর। এটা কি করে হলো? এত বড় রং মশাল গোপাল পেলো কোথায়? খুব সোজা মন্ত্রী মশাই, একটা সরু আর লম্বা খোলের মধ্যে 5 টাকায় কেনা 5টা রং মশালের মশলা ভরে দিয়েছিলাম। কারণ আমি জানতাম রং মশাল যত লম্বা হবে তত তার আয়ু। মন্ত্রী মশাই, আপনি ডালে ডালে চললে আমিও যে চলি পাতায় পাতায়। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। এবারেও গোপালের কাছে হেরে গেলাম। হায় হায়। মহারাজের জয় হোক। বেশ বেশ, বলে ফেলো বিজ্ঞানী। মহারাজ, আমার গবেষণাগারটিতে নতুন কিছু যন্ত্রপাতি আনা প্রয়োজন। এই যেমন অনুবীক্ষণ যন্ত্র ও আরো কিছু সহযোগী যন্ত্র। তাহলে মনে হয় বিজ্ঞানী খুব শিগগির নতুন কিছু আবিষ্কার করতে চলেছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ গোপাল। আমার কিছু আবিষ্কার একেবারে দোরগোড়ায় এসে আটকে আছে, শুধু এই যন্ত্রের অভাবে। হ্যাঁ, সবই তো বুঝলাম বিজ্ঞানী, তবে তোমার নতুন আবিষ্কারকে এখন কিছুদিন দোরগোড়ায় দাঁড়িয়ে থাকতে বলো। হ্যাঁ হ্যাঁ মহারাজ বলছেন তো। তাছাড়া আবিষ্কার যদি দোরগোড়ায় দাঁড়িয়ে না থাকতে পারে, তুমি কিছুদিন অপেক্ষার দোরগোড়ায় থাকো। মানে গোড়াতেই গন্ডগোল। থামো গোপাল, তোমায় আর ফোড়ন কাটতে হবে না। হ্যাঁ, ফোড়ন? সেই 5 ফোড়নের গল্প। ফোড়ন কাটাই যে আমার কাজ মন্ত্রী মশাই। তোমার কোনো কাজই নেই? বাহ বাহ বাহ, একেবারে আমার গিন্নির মুখের কথা। মহারাজ, একটুকু বলুন, রাজকোষে কি কোনো ঘাটতি দেখা দিয়েছে? তুমি চুপ করবে গোপাল। রাজকোষ নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। তুমি যখন কথাটা তুললে গোপাল, তখন বলেই দিচ্ছি, রাজকোষের অবস্থা খুবই খারাপ। তাই বিজ্ঞানীর যন্ত্রের পিছনে অর্থ মঞ্জুর করার মতো অবস্থায় যে আমি নেই। কিন্তু মহারাজ, এই বছর তো বৃষ্টি খুব ভালো হয়েছে, প্রজাদের সব গোলা ভরা ধান হয়েছে, তারা ঠিক করে খাজনা পুরোপুরি মনের আনন্দেই দিয়েছে, তবে কেন রাজকোষে এত ঘাটতি মহারাজ? দেখো গোপাল, প্রজারা খাজনা দিয়েছে এটা সত্যি, কিন্তু এতেও আমার মনে হচ্ছে ঘাটতি হচ্ছে। তাই আমি নিজেই খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছি। আর শুধু আমি নই, আমি চাই এই রাজ্যের প্রজারা যেন অপব্যয় না করে, সবাই তাদের জীবন ধারণের খরচ কমাক। তাহলে এখন কিছু হবে না? শুনলে তো সব বিজ্ঞানী, তুমি বসো, এখন কিছু হবে না। মহারাজ, আমাদের রাজ্যের উন্নতির জন্য বিজ্ঞানীর নতুন নতুন আবিষ্কার করা খুবই প্রয়োজনীয়। আমি সব বুঝি গোপাল, কিন্তু আমাদের নিজেদেরকেই তো আগে সংযত হতে হবে। গোপাল অবশ্য এ ব্যাপারে খুবই সংযত মহারাজ। জীবনে গোপালকে বাজার থেকে ভালো কিছু কিনতে দেখিনি। মন্ত্রী মশাই, অন্য লোকে কি কিনছে সে ব্যাপারে নাক গলানো খুব কাজের কথা নয়। আপনি তো আমার থেকে বেশি মাইনে পান, আপনি কি কেনেন? গোপাল, এখন এসব কথা আর না বলাই ভালো। তুমি যদি সংযত জীবন যাপন করো সে তো খুব ভালো কথা, আরে আমি বলছি সবার কথা। কিন্তু মহারাজ, আপনি তো বলেছিলেন আমার পাঠশালাটি ভালো করে সারানোর জন্য আপনি অর্থ সাহায্য করবেন। মহারাজ মাফ করবেন, তবে পাঠশালার উন্নতির জন্য এটা দরকার মহারাজ। তা এই মুহূর্তে কি অবস্থা? পড়াশোনা করবার জন্য ছেলেমেয়েরা বসতে পারছে তো? হ্যাঁ,
হচ্ছে। তা তোমার বিদ্যাদানের সঙ্গে পাঠশালার সারানোর তাহলে বিশেষ সম্পর্ক নেই। সবাই বসছে, আর এখন বড় কোনো ঝড় বৃষ্টির সময়ও নয়, তাই এক্ষুনি সারাবার ব্যাপারটি মুলতুবি রাখছি। আজ্ঞে মহারাজ। রাজকোষ আরো কিছুটা ভরে উঠুক, এখন তো খুবই খারাপ অবস্থা। মহারাজ, আপনার সময় কিন্তু এখন শুভ, আর কুষ্টি বিচার করে আমি রাজকোষে যথার্থ অর্থাগম দেখতে পাচ্ছি। কি বলছো জ্যোতিষী? সেই পরিমাণ অর্থাগম কোথায় হচ্ছে? তুমি ভালো করে নতুন করে গণনা করো, কবে আরো অর্থাগম হবে দেখো দেখো ভালো করে। বেশ মহারাজ, আপনি যখন বলছেন আমি নতুন করে আবার গণনা করব, তবে আপনি জানেন আমার গণনায় কিন্তু ভুল হয় না। মানুষ মাত্রেই ভুল হয়। আমি বিচার করে দেখেছি মহারাজ, যদি বাইরের বণিকদের থেকে হিরে চুনি পান্না নিয়ে আপনি আপনার মন্দিরে স্থান দেন, তবে রাজকোষের অবস্থা আরো ভালো হবে। ও বাবা, তার মানে তো আরো খরচ। কি কাণ্ড! আগে মহারাজ, কিছু পেতে গেলে তো কিছু খরচ করতেই হবে। একটি হিরে, একটি চুনি আর একটি পান্না আপনাকে কিনতে হবে মহারাজ। অসম্ভব অসম্ভব, এই খরচ করা যাবে না। মহারাজ, আপনি রাজা, আপনার জন্য এইটুকু এমন কি ব্যাপার? এটা অতি সামান্য। না না না, এটাই অসামান্য, রাজকোষের ঘাটতি। সভাকবি, এ ব্যাপারে তুমি কি বলো? যদি রাজকোষে ঘাটতি হয় অর্থ, তবে মহারাজ আপনি বলেছেন যথার্থ। থাক তবে। শুধু মহারাজ, আপনি একবার খাওয়াবার কথা বলেছিলেন। কিরকম গোপাল? না মানে, আগেও তো আপনি আমাদের পেট ভরে ভুরি ভোজ করিয়েছেন, তাই ভাবছি আবার কবে সেই দিন আসবে। উপলক্ষ গোপাল? মন্ত্রী মশাই, মহারাজ তো খুশি হয়ে আমাদের মানে আপনাকেও বহুবার ভালো মন্দ খাবার খাইয়েছেন। মহারাজ আনন্দে থাকলে খাওয়াবার জন্য বিশেষ উপলক্ষের প্রয়োজন পড়েনি তো। কিন্তু এখন যে সময় খারাপ। আম খাইয়েছি নিশ্চয়ই, এরপরেও খাওয়াবো, কিন্তু এখন নয়। এখন তোমাদের খাওয়াতে গেলে রাজকোষে বিপুল ঘাটতি হয়ে যাবে। যদি হয় রাজকোষে অভিনব ঘাটতি, তবে যেন চেয়েও না এতটুকু বাড়তি। ঠিক কথা সভাকবি। এখানে একমাত্র এখন বাড়তি চাইবার কথা শুধু গোপাল বলেছে। কি জানি মহারাজ, আমি তো আপনাকে ভয় পাই না, বাকিরা হয়তো ভয় পায়। আমি তো আপনাকে ভালোবাসি মহারাজ, তবু বলছি আমি যা জানি আমাদের রাজকোষে যথেষ্ট পরিমাণে সম্পদ মজুত আছে মহারাজ। তাতে তোমার কি হে? আসলে ব্যাপারটা কি, যখন যে রাজ্যের রাজা কৃপণ হয়ে ওঠে, তখন সেই রাজ্যের প্রজাদের কপালে দুর্ভোগ শুরু হয়ে যায়। আপনি ভীষণভাবে কৃপণ হয়ে উঠেছেন মহারাজ। মহারাজ, গোপালে এত বড় স্পর্ধা ও আপনাকে কিপ্টে বলছে? আপনি থাকতে আপনার সামনে আড়ালেও না। আমার আড়ালে কিছু বলতে হয় না মন্ত্রী মশাই, ওটা হয়তো আপনি বলেন। তুমি তো কোনো হোমে যজ্ঞে লাগো না গোপাল। মহারাজ শুধু শুধু তোমাকে মাইনে দিয়ে পুষছে, আর সেই মহারাজকে তুমি কিপ্টে বললে? তোমাকে বরখাস্ত করলে তোমার মাইনের অর্থ রাজকোষে ঢুকতে পারে, তাই তো মহারাজ? হ্যাঁ ঠিক তাই গোপাল, তোমাকে বরখাস্ত করা হলো। কাল থেকে তুমি আর রাজসভায় আসবে না। তোমার যা পাওনা হয়েছে সামনের মাসে তোমাকে মিটিয়ে দেওয়া হবে। আগে মহারাজ, আমার সামান্য কিছু অর্থ পাওনা, ওই আমার মাইনে, এই মাসে যে কটি দিন সেটি এখন মিটিয়ে দিলেও চলবে। না, চলবে না। তাতেও কি রাজকোষে ঘাটতি হয়ে যাবে মহারাজ? গোপাল, যা বলার আমি বলে দিয়েছি, তুমি এখন আসতে পারো। আর আজকে সভা এখানেই শেষ হলো। এই শোন, এদিকে আয়। তোরা আজ রাতে পেট ভরে খেয়ে যাবি, বাড়িতে জানিয়ে দিস। তাই নাকি দাদু? বাজার থেকে আসছো? মন খুলে বাজার করেছি। কি খাচ্ছ দাদু?
তোদের ভালোবাসার সব কিছু এনেছি রে। ভালো মাছ, সবজি, পায়েসও হবে। বাহ বাহ, খুব মজা হবে। এছাড়া মুরকি, মিষ্টি, দইও আছে। কিন্তু হঠাৎ কি ঘটলো বলো তো দাদু? আরে ভালো খেতে ইচ্ছে করলে এমনিই খাওয়া যায়, কোনো পার্বণের প্রয়োজন পড়ে না, বুঝলি? চলে আসিস। গিন্নি, ও গিন্নি, আরে এদিকে এসো দেখি। কি ব্যাপার এসব কি? বাজার গিন্নি, বাজার। আরে বাবা, তোমাকে কাঁচকলা খাইয়ে রাখবো না, মানে আজকে ভালো করে রান্না করো দেখি। ন্যাপলা, গুলটে, পুঁটি, ট্যাপা সবাইকে আসতে বলেছি। বাবা, আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে কে জানে? জমিয়ে খাওয়া যাক। পায়েসও করো কিন্তু। কিন্তু হঠাৎ এইসব কেন? আহা, আমার খালি মনে হয় যে তুমি বারবার বলো আমি ভালো করে বাজার করি না, তাই আজ মন প্রাণ ঢেলে বাজার করেছি গিন্নি। এটাই তাহলে আসল কথা তো? আরে এর মধ্যে আর নকল কথা কি থাকবে গিন্নি? আমার যেন মনে হচ্ছে আরো কিছু কাহিনী আছে যেটা তুমি আমাকে বলছো না। তুমি আগে ভালো করে রান্না করো দেখি। ঠিক আছে ঠিক আছে, বলি তুমি ভালো করে হাত পা ধুয়ে নাও। হ্যাঁ, সেই ভালো। কিরে, সবাই কেমন খাচ্ছিস? তোদের দিদিমা কিন্তু খুব ভালো রান্না করে, বুঝলি? খুব ভালো খাচ্ছি দাদু। দাদু, আর একটু পায়েস হবে? কেন হবে না, নিশ্চয়ই হবে। শুনছো? শুনেছি, তোমাদের সব কথাই শুনতে পাওয়া যায়। সবাইকে আরেকবার করে পায়েস দিচ্ছি। হ্যাঁ, খুব মজা, আবার পায়েস। কিরে, আর কিছু নিবি? আমি আর কিছু পারবো না বাবা, পেট একদম ভরে গেছে। গুলটে? না না, আমিও পারবো না। আমি এখন কিভাবে বাড়ি যাব সেটাই তো ভাবছি। বেশ বেশ, ন্যাপলা তুই বল। আমি তো একটাই খেয়ে উঠতে পারছি না। সব খেতে হবে কিন্তু। যা, এবার গিয়ে হাত মুখ ধুয়ে নে, যা। কই গো গিন্নি, ওদের খাওয়া হয়ে গেছে, এবার তুমি আর আমি বসে পড়ি। হ্যাঁ, তুমি তখন থেকে কে এত ভাবছো বলো তো? বুঝলে গেনে, আজ দারুণ কাণ্ড হয়েছে। কি কাণ্ড? মহারাজ গোপালকে রাজসভা থেকে বরখাস্ত করেছেন। সে কি? ওদের তাহলে চলবে কি করে? তোমাকে অত কে ভাবতে বলেছে? ওদের ব্যাপার ওরা বুঝে নেবে, আমার ভাববার দরকারই নেই। না না না, আছে আছে। কি আছে? গোপালকে বরখাস্ত করাতে আমার অনেক সুবিধে হয়ে গেছে। এখন মনের আনন্দে আমি খালি রাজকোষের ঘাটতির পর ঘাটতি করে যাব। মহারাজ নিজেও খুব কিপটেমি শুরু করেছে। সে কি? হ্যাঁ, আগে রাজকোষের পাহারাদার ছিল 4 জন, আর এখন 2 জন। বাকি 2 জনকে মহারাজ বেতন না দিতে পেরে কাজ থেকে সরিয়ে দিয়েছেন। মহারাজ এত কিপটে হয়ে গেছে? এই তো দেখছি। খাওয়াটা জব্বর হয়েছে, বহুদিন পর এরকম ভাবে খেলাম, বুঝলে? এবার বলো দেখি ব্যাপারখানা কি? হ্যাঁ, কি বলো, এমন কি ঘটেছে যে তুমি এখন বাজার করলে? খুব আনন্দের কিছু? হ্যাঁ, তা বলতেই পারো। এখন থেকে বাড়িতেই আরাম করে থাকবো। মানে বাড়িতে আরাম করে থাকবে মানে কি গো? মানে আমি রাজসভার চাকরি থেকে বরখাস্ত হয়েছি, মহারাজ কৃপণ হয়ে গেছেন, আমি সেটা সবার সামনে প্রকাশ্যে বলেছি। এবার আমাদের কি হবে গো? কি আর হবে, আজকে ভালো করে খেয়ে নিলে কাল থেকে কাঁচকলা আর মূলো সেদ্ধ কপালে আছে।
তোমাকে এত কথা মহারাজকে বলতে কে বলেছিল? কেউ না গিন্নি, কেউ না। আমার যা মনে হয়েছে তাই বলেছি। আমার কোনো রাগ দুঃখ অভিমান নেই। মহারাজকে আমি চিনি। কদিন একটু ছুটি কাটাই, মহারাজ নিজে থেকে আসবেন আমার কাছে। মরণ! আর তবে আরেকটি জিনিস আমাকে করতে হবে। আমার কাছে রাজসভার তরফ থেকে কিছু নিমন্ত্রণ পত্র খালি আছে। নেই, আমার এখন লাগবে তুলি, কলম আর কালি। তোমার মাথাটা দেখছি একেবারে বিগড়ে গেছে। হ্যাঁ, না গো গিন্নি না, তুমি শুধু দেখো কি হতে চলেছে। আমি বরখাস্ত হয়েছি এই রটনা হবার আগেই আমাকে যা করার করতে হবে। কি হয়েছে গোপাল কাকু? আজ আমি একটি বিশেষ কাজে এসেছি। বিশেষ কাজ? কি কাজ গো? বসো না, দাঁড়িয়ে রইলে কেন? না না, অনেক জায়গায় আজ আমাকে যেতে হবে। বলতে গেলে এই রাজ্যের সব জায়গায়। কাকু বলো তাহলে। আমাকে কিছুই বলতে হবে না। এটি একটি আমন্ত্রণ পত্র। এটি পড়লেই তুমি সব বুঝতে পারবে। বললে নিয়ে এসো। আশা করি সবকিছু কুশলী আছে। এই পত্রে আমি আপনাদের আমার ও রানীর বিবাহ বার্ষিকী উপলক্ষে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী বুধবার রাজবাড়ি প্রাঙ্গণে আপনাদের সবার জন্য একটি প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে। আপনারা উপস্থিত হলেই আমাদের আমন্ত্রণ সার্থক। ইতি রাজা কৃষ্ণচন্দ্র। এ কি গোপাল দাদা, মহারাজ স্বয়ং আমাদের নিমন্ত্রণ করেছেন? শুধু তোমরা নয়, আরো অনেককেই। তাই তো বললাম আমার এখন অনেক কাজ। আচ্ছা আসি, বুধবার পৌঁছে যাও কিন্তু। কম পরিশ্রম করতে হচ্ছে। দেখো, সব আমন্ত্রণ পত্র ধরে ধরে লিখেছি। পত্রের মূল ভাষা মহারাজই ঠিক করেছেন। শতহোক বিবাহ বার্ষিকী বলে কথা। এরকম একটি আমন্ত্রণ পাবো সে তো আমার কল্পনাতেও ছিল না। সত্যি আমি তো এখনো ভাবতে পারছি না। ও মা, খুব মজা হবে। দারুণ দারুণ সব খাবার হবে। কিরে, এখনই জিভে জল চলে আসছে নাকি? আগামী বুধবার কোনো কাজ রাখবে না। রাজ্যে কোথাও কাজ হবে না, সবাই তো রাজবাড়ি যাবে। আচ্ছা আমি এখন চললাম। আমারও অনেক কাজ। সাবধানে যাও গোপাল কাকা, বাইরে রোদ্দুর বেশ চড়া। এই সব আমার অভ্যেস আছে, তোমরা কিচ্ছু চিন্তা করো না। আগামী বুধবার মনে থাকে যেন। সে আর বলতে, আর আমরা ভুলে গেলেও পুটি আছে তো মনে করাবার জন্য। ও কিছুতেই ভুলতে দেবে না। মহারাজ, রাজকোষের অবস্থা তো খুব খারাপ হয়ে রয়েছে। এখন নবাবকে কি বলে জবাব দেব? নবাব জানতে চাইছেন। কি আশ্চর্য! নবাব তো জেনেই খালাস। যত ঝামেলা আমাদের। নবাবকে জানিয়ে দাও। হ্যাঁ বলুন মহারাজ, কি হলো মহারাজ বলুন। আরে বলবো তো বটে, কিন্তু কি বলবো সেটাই তো ভাবছি। এর তো খুব সোজা মহারাজ। এখন আমরা কেউ কোনো কর আদান প্রদান করব না। এতে মানুষের উপকারী হবে। ভবিষ্যতে রাজকোষ জমজমাট হলে আমরা যা পারি খাজনা দিয়ে দেব। মন্ত্রী, এটা কি নবাবের পত্রের জবাব? তুমি কি চাও নবাব আমাদের কৃষ্ণনগর আক্রমণ করুক? না না মহারাজ, আমি একেবারেই চাই না। তুমি তাহলে চুপ করো। এই সময় আমার দরকার ছিল গোপালের। কি যে হলো! ক্ষমা করবেন মহারাজ, কিন্তু কারো প্রতি দুর্বলতা কি মহারাজকে শোভা পায়? গোপালকে আপনি
অনুভব করছেন বুঝতে পারছি, কিন্তু গোপালেরও তো উচিত ছিল আপনার কাছে এসে ক্ষমা চাইবার। মনে রাখবেন, তা সে চায়নি। বলি তোমার এত কি কাজ যে শুনছি সারা জায়গায় চরকির মতো ঘুরে বেড়াচ্ছ, হ্যাঁ? সাধু হয়ে যাওয়ার ইচ্ছে হলে আগেই বলে ফেলো বাপু, আমি তাহলে বাপের বাড়ি চলে যাই। হ্যাঁ, অনেক হয়েছে, তোমাকে নিয়ে আর পারছি না। সবুর করো গিন্নি, সবুর করো, কাল একটি বিশেষ দিন। কাল হলো বুধবার, কি আছে কালকে? কাল মহারাজের বিবাহ বার্ষিকী, মানে আমি সেরকমই শুনলাম। বললো যা, কথার দেখছি কোনো মাথা মুন্ডু নেই, কাজ হারিয়ে মাথা একেবারে বিগড়ে গেছে। বলি রাজা রানীর বিবাহ বার্ষিকী, তো তাতে তোমার কি? আমার বলি নিজের বিবাহ বার্ষিকী নিয়ে কখনো ভেবেছো? আমাকে একটা নতুন শাড়ি কখনো কিনে দিয়েছো কবে? সেটা তো ভুলে গেছে মনে হয়। মন্ত্রী, এসব কি হচ্ছে? ঠিক বুঝতে পারছি না, অনেক ভিড় করেছে। গোপালও আছে মহারাজ। সে কি? ওকে শিগগিরই আসতে বলো। আমি জানতাম আপনি আমাকে ডেকে পাঠাবেন। প্রথমেই বলি, এই যে ভিড় হয়েছে, এই ব্যাপারে ওই সভাকবি, জ্যোতিষী, বিজ্ঞানী, পণ্ডিত সবটাই জানে। সে কি? তোমরা জানতে? কিন্তু গোপাল, এত ভিড় কিসের জন্য? আগে মহারাজ, আজ যে আপনার বিবাহ বার্ষিকী, তাই আমি নিজেই আপনার হয়ে আমন্ত্রণ জানিয়েছি মহারাজ। এরা সবাই ভুরি ভোজ করতে এসেছে। আজ আমার বিবাহ বার্ষিকী? আগে মহারাজ, আপনার তো খাওয়াতে একটা উপলক্ষের দরকার ছিল। আমার উদ্দেশ্য ছিল ভালো করে খাওয়া। এখন যারা এসেছে তাদের যদি না খাইয়ে ফেরত পাঠান, তাহলে যে রাজবাড়ির সম্মান একেবারে থাকবে না মহারাজ। বুঝেছি গোপাল, বুঝেছি। আর তোমরাও সব জানতে? আজ্ঞে মহারাজ, গোপাল যা বলেছে একেবারে সত্যি। আমরা জানতাম, কিন্তু মন্ত্রীর কানে পৌঁছায়নি, কারণ মন্ত্রী আজকাল রাজকোষ নিয়ে বড়ই ব্যস্ত। বেশ বেশ বেশ, তবে তাই হোক। সকলকে ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা হোক। বিবাহ বার্ষিকী হোক চাই না হোক, রানীকে তো জানাতেই হবে। আর গোপাল, তুমি ছাড়া এই রাজসভা একেবারেই মেড়মেড়ে। আগে মহারাজ, ওই রান্নায় ফোড়ন দিলে খাবার খেতে ভালো লাগে মহারাজ। আর মহারাজ, রাজকোষে যা সম্পদ আছে তাতে প্রজাদের সহস্রবার খাওয়ানো যায়। দয়া করে আর কৃপণতা করবেন না মহারাজ। বিজ্ঞানী, তোমাকে যন্ত্রের জন্য বরাত আমি দিলাম। আর পণ্ডিত, তোমার পাঠশালা সারানোর বরাতও এই মুহূর্তেই আমি দিয়ে দিচ্ছি। জ্যোতিষী, তুমি ঠিক ছিলে, এটাও আমি মেনে নিচ্ছি। আর এত কিছু একসাথে আমি করছি কারণ জানো? কি কারণে মহারাজ? আমার বিবাহ বার্ষিকী বলে কথা। পাচক তাহলে রান্না শুরু করে দিক মহারাজ। নিশ্চয়ই, আর দেরি কেন? জয় গোপালের জয়, জয় গোপালের জয়। তাহলে জামাই ষষ্ঠী তো চলেই এলো, আবার খাওয়া দাওয়ার একটা বড় পালা আসছে। আমি তো শ্বশুর বাড়ি যাচ্ছি, তার রাজসভার আর কে কে শ্বশুর বাড়ি যাচ্ছ একটু শুনি। আগে আমি যাচ্ছি মহারাজ। আমি তো যাচ্ছি। এই একটা দিনের জন্যে আমি সারাটা বছর অপেক্ষা করে থাকি। আর গোপাল, তুমি যাচ্ছ না শ্বশুর বাড়ি? হ্যাঁ মহারাজ, আমিও তো শ্বশুর বাড়ি যাচ্ছি। জামাই ষষ্ঠী তো শ্বশুর বাড়ি যেতেই হবে মহারাজ। জামাই ষষ্ঠীর ভুরি ভোজ বলে কথা। আমারও জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ আসে গোপাল। কেন মন্ত্রী মশাই, নিমন্ত্রণ না আসার তো আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। না, আসলে তুমি যে পরিমাণে খাওয়া দাওয়া করো, তাতে তো একদিনেই তোমার শ্বশুর বাড়ির লোককে হাতে বাটি নিয়ে পথে বসার উপশম হয়।
তাই আর কি বলছিলাম, শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ পেলেও তাদের কথা একটু মাথায় রেখে বুঝে শুনে খেও, নাহলে কোন দিন দেখবে শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ আসাই বন্ধ হয়ে যাবে। আমার শ্বশুর বাড়ি নিয়ে তো দেখছি আপনার অনেক চিন্তা মন্ত্রী মশাই। চিন্তা তো হবেই গোপাল, সবাই তো কষ্ট করেই অর্থ উপার্জন করে। দেখুন মন্ত্রী মশাই, আমি শ্বশুর বাড়ি গিয়ে বেশি খাই কিংবা কম খাই সেটা নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। হ্যাঁ, আপনি বরং নিজের চরকায় ভালো করে তেল দিন, কেমন? এই দেখো, ভালো কথা বললাম কিন্তু তোমার ভালো লাগলো না, পরে বুঝবে এই মন্ত্রীর কথা তেতো হলেও আসলে সত্যি। আপনার ওই উচ্ছের মতো চেহারা থেকে তেতো কথা ছাড়া কি বের হবে মন্ত্রী মশাই? কে? আমার উচ্ছের মতন চেহারা? আমার যদি উচ্ছের মতো চেহারা হয় তাহলে তোমার কুমড়ো মতন চেহারা। হ্যাঁ, আমার কুমড়োর মতো চেহারার জন্যই তো আমার মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বের হয় মন্ত্রী মশাই, কারণ কুমড়োও মিষ্টি, আমিও মিষ্টি, আর উচ্ছে তেতো আর আপনিও তেতো। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে এরকম বললে তো আমি পরে তোমাকে দেখে নেব গোপাল। দেখুন না, মন ভরে দেখুন, দেখতে তো আর বাধা নেই। ঠিক আছে, আমিও দেখছি তুমি কিভাবে শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী খেতে যাও। তোমার জামাই ষষ্ঠীর খাওয়া আমি যদি এবছর বন্ধ করতে না পারি তবে আমিও কৃষ্ণনগরের মন্ত্রী নয়। তাহলে তোরা সব বুঝে গেলি, তাহলে আমি যেরকম বললাম সেরকম করতে পারবি তো তোরা? এ আবার এমন কি কাজ মন্ত্রী মশাই? আপনি একেবারে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন, ধরুন আপনার কাজ হয়েই গেছে। তাহলে আমরা গোপালের শ্বশুর বাড়ি কবে যাব মন্ত্রী মশাই? যত তাড়াতাড়ি সম্ভব, কাল পারলে কালই চলে যা। কাল? ঠিক আছে, আমরা তাহলে কালই ওই ভোর ভোর বেরিয়ে পড়বো। এখন তবে আসি মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, আয় আয়, চল বোটা। আমি উচ্ছে, তাই না? এই উচ্ছে কত তেতো হতে পারে তুমি দেখবে গোপাল। মাসিমা কেমন আছেন? তোমাদের তো ঠিক চিনতে পারলাম না বাবা। আরে আমাদের চিনতে পারলেন না? আমরা তো ওই কৃষ্ণনগরের বটার ঘরটা। এর আগে তো আপনার সঙ্গে এই কৃষ্ণনগরে অনেকবার দেখা হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, এইবার মনে পড়েছে। এসো এসো না, ভিতরে এসো। না না, এর ভিতরে যাব না, এইখানে কাজে এসেছিলাম তো, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। ভালো করেছো। তা বাবা, আমার জামাই মেয়ে ওরা কেমন আছে? ওরা ভালোই আছে। তা মাসিমা, সামনেই তো জামাই ষষ্ঠী, আপনি আবার আপনার মেয়ে জামাইকে ডাকবেন নাকি? হ্যাঁ বাবা, সব সময় তো আর জামাইদের খাওয়ানো হয়ে ওঠে না। বছরের ওই একটা দিন তো জামাইদের মুখে একটু ভালো মন্দ তুলে দিতে পারি। কিন্তু এই বয়সে এসে এত বড় একটা আয়োজন কি করতে পারবেন? আর তার মধ্যে ওই গোপালের যা খাওয়া, তাতে তো জোগাড় করতে করতেই সারা দিন পার হয়ে যাবে। শুধু কি খাওয়া, গোপালের মতো কিপটে আমি এই জন্মে দেখিনি। ও জামাই ষষ্ঠীতে এসে আপনার টাকায় বসে বসে খাবে, কিন্তু নিজের পকেট থেকে একটি পয়সাও খরচ করবে না। কি করব বলো বাবা, জামাই ষষ্ঠীতে তো জামাইদের খাওয়ানো নিয়ম পালন তো আমায় করতেই হবে। না না, জামাইদের খাওয়াবেন ঠিক আছে, কিন্তু সেখানে তো কোনো বাধ্যবাধকতা নেই যে জামাই ষষ্ঠীতে সব জামাইকেই খাওয়াতে হবে। একজন জামাইকে খাওয়ালেই তো নিয়ম পালন হয়ে যায়, তাই না? তাছাড়া আপনার তো দুটো জামাই, শুনেছি ওই আপনার ছোট জামাই নাকি গোপালের মতো অত পেটুক নয়। আপনি বরং এই বছর ওই গোপালকে বাদ দিয়ে ছোট জামাইকেই বলে দিন, তাহলে আপনার ওই নিয়ম রক্ষাও হবে আর জামাই খাওয়ানোও হবে। কথাটা তোমরা মন্দ বলনি, কিন্তু জামাইকে না বললেও আমার মেয়েটাকে তো বলতেই হবে। তাহলে তাই করুন, শুধু গোপালের গিন্নিকেই ডাক দিন, আপনার শরীর বুঝে সব কিছু করবেন, কেমন তো? আমরা কিন্তু আপনার ভালোর জন্যই বললাম।
হ্যাঁ হ্যাঁ বাবা, সে আমি বেশ ভালোই বুঝতে পেরেছি। আমি আজই আমার মেয়েকে জামাই ষষ্ঠীতে আসার জন্য চিঠি পাঠিয়ে দেব। আজ তাহলে আসি, আবার অন্য একদিন আসবো, কেমন? এত সকালে দরজায় কে কড়া নাড়ছে? হ্যাঁ? আসছি আসছি। উফ, এত সকালে আবার কে এলো রে বাবা? চিঠি আছে। চিঠি? ওই দিন দেখি। কার চিঠি গো? আমার মায়ের চিঠি গো। শাশুড়ি মায়ের চিঠি? জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ মনে হচ্ছে। কই দেখি দেখি চিঠিটা আমাকে দাও তো। জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ বলে কথা। হ্যাঁ, প্রিয় জামাই বাবা জীবন, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি এই বছর জামাই ষষ্ঠীতে তোমাকে আমি নিমন্ত্রণ করতে পারছি না, কারণ তোমাকে পেট পুজো করানোর মতো ক্ষমতা আমার নেই। তাই এই বছর শুধু ছোট জামাইকেই ডাকছি, তুমি আমার মেয়েটাকে পাঠিয়ে দিও। এই বছর তো তোমাকে নিমন্ত্রণ করতে পারলাম না, পরের বছর তোমাকে নিমন্ত্রণ করার নিশ্চয়ই চেষ্টা করব। হ্যাঁ, বলেছিলাম সব সময় অমন খাই খাই করো না। ঠিকই আছে, সব সময় খাই খাই করলে এমনি অপমান কপালে জুটবে। হ্যাঁ, এ কি গোপাল, এত মনমরা কেন? কি হয়েছে? গোপালের যে কি হয়েছে সেটা আমি ভালো করেই জানি। আর বলবেন না মহারাজ, আমার শাশুড়ি এই বছর জামাই ষষ্ঠীতে আমায় নিমন্ত্রণ করেননি। বলেছেন আমাকে পেট পুজো করানোর ক্ষমতা নাকি ওনার নেই। এদিকে নিজের ছোট জামাইকে আবার নিমন্ত্রণ করেছেন। এ কি গোপাল, এইভাবে তোমাকে তোমার শাশুড়ি অপমান করলো? ছি 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 ছি, আমরা শ্বশুর বাড়িতে গিয়ে ভালো মন্দ খাবো আর গোপাল তুমি বাড়িতে বসে থাকবে? গোপালের কপালে যা লেখা আছে তাই হয়েছে। আমি তো গোপাল তোমায় আগেই বলেছিলাম, তোমার শাশুড়ি তোমার খাওয়া দেখে ভয় পেয়ে তোমাকে নিমন্ত্রণ করাই না বন্ধ করে দেয়। তোমার এই অতিরিক্ত খাওয়াটাই তোমার কাল হয়ে দাঁড়িয়েছে গোপাল। আরে গোপালকে তো গোপালের শাশুড়ি একেবারে খরচের খাতায় ফেলে দিল। হে, গোপাল তুমি তো মিষ্টি কুমড়োর থেকে একেবারে পচা কুমড়ো হয়ে গেলে গোপাল। না 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 গোপাল, এইবার তোমাকে তোমার খাওয়ানোটা কমানো উচিত, নইলে এরপর তো তুমি সব জায়গাতেই অপমানিত হবে। কি গোপাল দাদা, শুনলাম জামাই ষষ্ঠীতে তোমার শাশুড়ি নাকি তোমাকে নিমন্ত্রণ করেনি? এ মা! আরে গোপাল দাদার খাওয়া দেখে তো গোপাল দাদার শাশুড়ি ভয় পেয়ে যায়। আমাকে শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ করেনি সেটা তোরা কিভাবে জানলি? না ওই এখন তো হাওয়ায় খবর ভাসে, তাই না? খবরটা তো আমি রাজসভায় বলেছি, তাছাড়া তো আমি কাউকে বলিনি এই কথা। আর রাজসভা শেষ করে মন্ত্রী মশাই এখনো বের হননি। তাহলে তোরা কি করে জানলি কথাটা? শুনলাম, একটা জায়গা থেকে শুনলাম। এই ঘটা চল চল, আমাদের তো যেতে হবে। চল চল চল। হ্যাঁ চল চল, আসছি গোপাল দাদা, আসছি, চল চল। না, ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। যাক, মোটামুটি সব গোছানো হয়ে গেছে। এইবার শুধু গরুর গাড়িতে চেপে সোজা একেবারে বাপের বাড়ি। ওহ, কতদিন মায়ের কাছে যাইনি। বাহ গিন্নি বাহ, আমাকে একা ফেলে দিব্যি বাপের বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, কি করব বলো, আমার মায়ের নেমন্তন্ন তো আমি ফেলতে পারি না। তোমায় তো নেমন্তন্ন করেনি, কি বলবে বলো? এই তুমি আমাকে ভালোবাসো? এই দেখো, ভালো তো বাসি, তবে আমার মা তো বলেছে আগে আমার মা বাবা এসেছে, তারপর তুমি। মায়ের কথা কিভাবে ফেলি? তাছাড়া তোমার ভাইও আসছে, বাড়িতে কত কাজ আছে বলো, মা একা একা সামলে উঠতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, চলে যাও। আমার কথা তোমাকে ভাবতে হবে না।
ধুর ছাই, আমি বাড়ি থেকেই চলে যাব। এই আরে 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 কোথায় যাচ্ছ? আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। আরে 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 দাঁড়াও দাঁড়াও, শুনে যাও। সবাই মিলে আমাকে অপমান করছে। আমি কি অপমানের পাত্র হয়ে গেছি নাকি? না 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 না, কিছু একটা করে এই অপমানের যোগ্য জবাব দিতেই হবে। কিন্তু কি করি কি করি কি করি কি করি? বাবা বাবা কিছু ভিক্ষা দেবে বাবা? দুদিন ধরে না খেয়ে আছি, দাও না বাবা, কিছু কিছু ভিক্ষে দাও। হ্যাঁ, তুমি আমাকে মোহর দিলে বাবা, দেখবে দেখবে তোমার খুব ভালো হবে। হ্যাঁ, খুব ভালো হবে, খুব ভালো। আর ভালো, আমারও তোমার মতো অবস্থা। তুমি খেতে পারছো না আর আমায় খেতে ডাকছে না। খাওয়ার সুযোগ থাকলেও আমি খেতে যেতে পারছি না। সবই ওপরওয়ালার ইচ্ছে, সবই ওপরওয়ালার ইচ্ছে। সবই তো ওপরওয়ালার ইচ্ছা, কিন্তু বাবা তোমার এই ওপরওয়ালার ইচ্ছের জন্য আমার জামাই ষষ্ঠীর খাওয়াটাই হচ্ছে না। ভিক্ষা, হ্যাঁ ভিখারি পেয়েছি পেয়েছি। এইবার দেখি জামাই ষষ্ঠীর খাওয়া থেকে কে আমায় আটকায়। হ্যাঁ, আমি যাচ্ছি, বুঝলে? তুমি এই কয়েকটা দিন হাত পুড়িয়ে একটু রান্না বান্না করে নিও। জামাই ষষ্ঠী মিটে গেলেই আমি চলে আসবো। হ্যাঁ, তুমি যাচ্ছ যাও না, আমার ব্যাপারে এত কথা বলতে হবে না। আমি হাত পুড়িয়ে খাবো নাকি খাবার পুড়িয়ে খাবো তোমাকে সেটা ভাবতে হবে না, বুঝলে? বুঝতে পারছি তোমার মাথাটা খুব গরম আছে। ঠিক আছে, আমি আর কিছু বলছি না। এই আসছি আমি, এই সাবধানে থেকো। আসছি গো, আসছি। কি গোপাল দাদু, কোথায় যাচ্ছো? বাজার করতে যাচ্ছি। দাদু, কাল জামাই ষষ্ঠী আর আজকেও তুমি বাজার করতে যাচ্ছ? শ্বশুর বাড়ি যাবে না? আরে তোরা তো জানিস না, দাদুকে তো তার শ্বশুর বাড়ি থেকে জামাই ষষ্ঠীর নেমন্তন্নই করেনি। সে কি দাদু, তার মানে তুমি জামাই ষষ্ঠী করতে যাবে না? দাদু, আমরা কাল সবাই মামার বাড়ি যাচ্ছি, খুব মজা হবে। এই এই তোর মামা বাড়ি যাচ্ছিস জানা, তো সেটা আমায় শোনাচ্ছিস কেন? না, আসলে তোমায় শোনালে খুব মজা পাই, তাই শোনাচ্ছি। আমার সাথে মশকরা করা? যা 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 যা, এখান থেকে যা উচিত। সবার কাছে হাসির পাত্র হয়ে গেছি আমি। ঠিক আছে, জামাই ষষ্ঠীর দিনটা আসতে দিক না, তারপর আমিও বোঝাবো এই গোপাল আসলে কি জিনিস। হ্যাঁ গোপাল দাদা এসো। কি দেবো বলো তো, কি দেবো? তোর দোকানের যত শসা যত গাজর আছে সব দিব। হ্যাঁ, এত শশা গাজর দিয়ে করবেটা কি? কাল তো জামাই ষষ্ঠী, তা শ্বশুর বাড়ি ওই মিষ্টির বদলে শশা গাজর নিয়ে যাবে নাকি? আগে না, নিজে খাবো। এত শশা গাজর? এই শশা গাজর খেয়েই তো আজকের সারাটা দিন পেটটা ঠিক রাখতে হবে, যাতে কাল একেবারে কবজি ডুবিয়ে জামাই ষষ্ঠীতে খেতে পারবে। এই শোন, তুই এত কথা না বলে শশা আর গাজরটা দিবি কিনা বল, না হলে আমি অন্য দোকানে যাবো কিন্তু। আর কি হয়েছে বলো তো গোপাল দাদা, এত রাগ করছো কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। কি গো গোপাল দাদা, আরে মাছ নেবে না? আরে ভালো রুই আছে গো। না রে, আজকে আর মাছ নেবো না। আরে নিয়ে যাও নিয়ে যাও, মাছ না নিয়ে গেলে গিন্নিমা রাগ করবেন। গিন্নিমা বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে, তাই আজকে আর মাছ নেবো না রে। তা তুমিও তো খাবে নাকি? আরে অল্প করে মাছ নিয়ে যাও। আমার খাবার আমি নিয়ে নিয়েছি রে, ওই খেয়েই আজকে সারাদিন হজম করতে হবে, নইলে কাল ময়দানে নামবো কি করে? আসি রে। ঠিক আছে, এসো তবে।
এ তো গন্ধেই পেট ভরে যাচ্ছে। মা, রান্না বান্না তো হয়েই এলো। এবার ছোট জামাইকে হাত মুখ ধুয়ে খেতে বসতে বল। হ্যাঁ মা, বলছি। হ্যাঁ, বাবারে বাবা, এ তো দেখছি একেবারে এলাই কাণ্ড। কোনটা দিয়ে যে শুরু করবো? উড়িয়ে বাবারে বাবা। খাও বাবা, খাও 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 খাও, মন ভরে খাও। এ বাবা, কে তুমি? এই পর দুপুর বেলা কোথা থেকে এলে? মা, মাগো, আমায় কিছু খেতে দেবেন? অনেক দিন ধরে কিছু খাইনি, দয়া করে কিছু খেতে দিন। ইয়ে মানে? এই ভর দুপুর বেলা কেউ এলে তাকে খেতে দিতে হয়, নইলে গৃহস্থের অকল্যাণ হয়। মা, আমায় ফিরিয়ে দেবেন না, দুটো খেতে দিন। আহারে, এই আপনি বসুন বসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। হ্যাঁ 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 বাবা, তুমি এখানে বসো বসো। ওনাকে একটু ভাত দে। শুধু ভাত দেবেন? একটু ওই ডাল তরকারিও দিন। আপনার বাড়িতে তো আজ অনেক কিছু রান্না হয়েছে মা। আচ্ছা আচ্ছা বাবা, দিচ্ছি দিচ্ছি। এই নিন, খেয়ে নিন। হ্যাঁ, কি সুন্দর মাছের গন্ধ পাচ্ছি, একটু মাছ দেবেন? ওমা, দে মা, ওকে একটা মাছ দে। একটা মাছ চাইলাম, এই জন্য একটাই দেবেন? আরো দু তিনটে দিন মা। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ, দিচ্ছি। একটু মাংস দিন, নইলে ওই মাংস কারোর হজম হবে না মা। ওই আপনার জামাইয়ের পাতের মাছ মাংসটাও দিন আমাকে মা। আমারটাও? অনেক দিন ধরে তো না খেয়ে আছি, এখনো পেটের এক কোণে ফাঁকা হয়ে আছে। দিন না মা আর একটু খেতে। রান্নাগুলো খুবই ভালো হয়েছে। শেষ পাতে একটু দই মিষ্টি দিন মা। এই নিন, খান, সব খেয়ে নিন। শান্তি। হায় 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 হায়, সব খাবার যে শেষ হয়ে গেল। এবার ছোট জামাইকে কি খাওয়াবো? এ যে আমার সর্বনাশ হয়ে গেল গো, এ যে আমার সর্বনাশ হয়ে গেল। এ তো আমাকে ডেকে রীতিমতো অপমান করলেন। আমার খাবার একজন ভিখারিকে খাইয়ে দিলেন। আমিও তো আপনার জামাই বলে কথা। একেই তো বড় জামাইকে নিমন্ত্রণ করেননি, আবার আমাকেও খাওয়াচ্ছেন না। আমার স্বামী দীর্ঘশ্বাস ফেলে বলেছিল যে এইভাবে তোমার মা আমাকে অপমান করলো। এটা তোমার মা খুব খারাপ করলো। মা, তোমার এইভাবে আমার স্বামীকে অপমান করা একদম উচিত হয়নি মা। আমি কি করব বাবা? আমাকে বাবা জীবনকে না ডাকার এই বুদ্ধিটা দিয়েছিল বটা ঘটা। বটা ঘটা? হ্যাঁ, ওরা একদিন আমার বাড়ি এসেছিল। আমাকে বলল যে গোপালকে খাওয়ালে নাকি অনেক খরচ হয়ে যাবে। তাই এই বছর আমি যেন গোপালকে নিমন্ত্রণ না করি। এখন মনে হচ্ছে আমি কেন বটা ঘটার কথা শুনতে গেলাম। আজকে বড় জামাইকে নিমন্ত্রণ করলে জামাই এসে কোনো না কোনো একটা বুদ্ধি বের করে এই ভিখারি বাবা জীবনকে অল্প খাইয়ে বাড়ি পাঠিয়ে দিতে পারতো। এই তো শাশুড়ি মা, আপনি খামোখা চিন্তা করছেন। আমি তো আপনার বাবা জীবন। এ কি তুমি? জামাই ষষ্ঠী বলে কথা, আমি কি না এসে থাকতে পারি মা? বাবা জীবন, তার মানে তুমি ভিখারির বেশে এসে সব খেয়ে নিলে? কি কেমন চমকে দিলাম বলুন? রান্নাটা কিন্তু একেবারে জব্বর হয়েছে, একেবারে কবজি ডুবিয়ে খেয়েছি। কিন্তু তুমি
এই এত খাবার খেলে কিভাবে? গিন্নি, তুমি তো বাড়িতে ছিলে না, তাই আমি কাল সারাদিন শশা আর গাজর খেয়েছিলাম। পেটে যা ছিল সব হজম হয়ে গেছে। এই সব কিছুই করা যাতে আজকে একেবারে কবজি ডুবিয়ে খেতে পারি। বড় জামাই, এটা তুমি করতে পারলে? কি করব বলো, শাশুড়ি মা যদি আমার নিমন্ত্রণ করতো তাহলে হয়তো আমি অল্প খেয়েই ছেড়ে দিতাম, কিন্তু বিনা নিমন্ত্রণে খাওয়ার মজাই আলাদা, বুঝলে? এখনো মনে হচ্ছে কিছু খাই। আচ্ছা শাশুড়ি মা, আপনার বাড়িতে আর কিছু আছে? আরো খাবে? কি মা, কি এই তোমার কি হলো মা? কি হলো তোমার? শাশুড়ি মা উঠুন, আমাকে আরো কিছু খেতে দিন। একেই বলে অপমানের জবাব। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।